ওকে, সো গাইস আজকে আমরা তাহলে কি দেখবো যে একটা ওয়ার্ডপ্রেসের বেসিক থিমকে বা ফ্রি থিমগুলোকে কিভাবে কাস্টমাইজ করে একটা কমপ্লিট ওয়েবসাইটে লুক দিতে হয়। ওকে, সো এটা দেখার জন্য আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি যে লাইক ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে, কোন কোন অপশনগুলো কিভাবে কাজ করে, সেগুলোর সাথে পেজের লেআউটগুলোর কি সম্পর্ক, তারপরে থিমগুলো কিভাবে কাজ করে, এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি। সো আজকে আমরা দেখবো একটা কাস্টমাইজ কিভাবে করে। সো আমি অলরেডি একটা ওয়ার্ডপ্রেসের ফ্রি থিম এখানে ইনস্টল করে রেখেছি, সো ওইটা আমি অ্যাক্টিভেট করবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই কারেন্ট সাইটে আমাদের লুকটা কেমন, ভিজিট সাইট। সো লাস্ট ক্লাসে যে বেসিক থিম নিয়ে আমরা যে ডিফল্ট থিমগুলো ছিল ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেগুলো থাকে লাইক 2015, 2014 এবং 2016, এই থিমগুলোর মধ্যে একটা থিমকে আমরা 2015 থিমটাকে আমরা অ্যাক্টিভ করে বিভিন্ন অংশগুলো আমরা কাস্টমাইজ করছি। সো আই থিঙ্ক যে এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। ওকে, এটা খুব হ্যাঁ আপনারা দেখায়, তাহলে এক্ষেত্রে আপনার সেট আপ করতে কোনো প্রবলেম হচ্ছে, আপনি গিয়ে একটু কষ্ট করে এই যে ওয়ার্ডপ্রেসের এখানে সেটিংসে যাবেন, গিয়ে সেটিংসে যান, যে জেনারেলে যান, গিয়ে দেখবেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল, এটা একটু চেক করে দেখবেন। ঠিক আছে, তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটা মেইল করেন বা অনলাইন সাপোর্টে নক করেন। ঠিক আছে, সো আমি যেটা বলছিলাম লাস্ট ক্লাসে যে আপনার ড্যাশবোর্ডটা সম্বন্ধে একটু ভালো ধারণা রাখতে হবে, নাহলে কিন্তু ছোট ছোট বিষয়গুলো যেগুলো ইজিলি করা যায় সেটা নিয়ে কিন্তু কনফিউশন তৈরি হবে, যে এই বিষয়টা কাজ হচ্ছে রাতে যেভাবে চাচ্ছেন সেভাবে দেখাইতে পারতেছেন না, শো করতে পারতেছেন না, সেটা কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য ড্যাশবোর্ডটা একটু ভালো মতো কেয়ারফুলি দেখবেন। হ্যাঁ অবভিয়াসলি একই থাকবে, একই নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে আলাদা কনফিগারেশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আগে চেক করতে পারেন যে দুটো সেম আছে কিনা। কোনো ফোল্ডার রাখেনি, একবার আপনার পাবলিক HTML আপনি সেটআপ করছেন, এটা ভুল হয়েছে। আপনি দুইভাবে করতে পারতেন কাজটা। আচ্ছা ঠিক আছে, আপনি দুইভাবে কাজটা করতে পারতেন, একটা হচ্ছে সাবডোমেইন ক্রিয়েট করতে পারতেন, সাবডোমেইন ক্রিয়েট করার পর সেই সাবডোমেইনের ভিতরে আপনি এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারতেন। সাবডোমেইনের অপশন নেই, এটা ল্যাপটপে সাপোর্ট করার বিষয় না, এটা তো হচ্ছে আপনার হোস্টিং এ অবশ্যই সাবডোমেইন ক্রিয়েট করার অপশন আছে। ঠিক আছে, একটা সাবডোমেইন ক্রিয়েট করবেন, তো সেটা কি হবে, আপনার মেইন ডোমেনের সাথে একটা জাস্ট একটা কিওয়ার্ড অ্যাড করে দিবেন। আর অথবা একটা করতে পারেন, পাবলিক HTML এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন। ঠিক আছে, ওই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটা রেখে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে আপনি কনফিগার করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আপনি ওইটার কারণে আপনার প্রবলেমটা হচ্ছে। সো আপনি একবারই একটা কাজ করেন যে আপনি ওইটা রিমুভ করে দেন, ওই ইনস্টলেশনটা ফোল্ডার ডিলিট করে, ওই ফাইলগুলো ডিলিট করে ফেলেন, করে আপনি হয় সাবডোমেইন ক্রিয়েট করেন, না একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন। ক্লিয়ার? ওকে, পার্মালিঙ্ক, আচ্ছা পার্মালিঙ্কে দেই। সো পার্মালিঙ্কে বাই ডিফল্ট এই যে আমরা থিমগুলো সুইচ করছি, দ্যাটস ওয়াই এটা আবার আগে কনফিগারেশন চলে আসছে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম না যে কিভাবে চেঞ্জ করতে হয়, লাস্ট ক্লাসে কিন্তু এটা পোস্ট নেম দেওয়া ছিল। ওকে, সো ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে এতগুলো সেটিংস, পার্মালিঙ্কে এই সেটিংসগুলো সাপোর্ট করে, এবং দেখবেন যে অনেক সময় অনেক ক্লায়েন্ট চাইতে পারে যে লাইক আমি চাচ্ছি যে আমার ডোমেইনের নামের পরে স্ল্যাশ দিয়ে ডেট আসবে, তারপর আমার পোস্টগুলো আসবে, এটা চাইতে পারে। ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে গিয়ে আর্কাইভ ফোল্ডার পরে থাকতে পারে, এরকম বিভিন্ন ফরম্যাটে চাই। তো বেস্ট এবং স্ট্যান্ডার্ড যেটা ফরম্যাট সেটা পোস্ট নেম। তো সবসময় আমরা যখন ওয়ার্ডপ্রেস সেটআপ করবো, সেটআপ করার পরে এই কনফিগারেশন এখানে এসে পার্মালিঙ্কে সেটিংস আমরা পোস্ট নেম দিব, যেটা আমরা সবসময় চাই, লাইক ডোমেইনের নাম থাকবে, তারপর স্ল্যাশ দিয়ে আমরা সেই পোস্টের বা পেজের নাম থাকবে। ঠিক আছে, সো এই সেটিংস আপনারা করে দিবেন। আর কিছু কি ভেঙে যায়, এটা দেওয়ার পর আবার রিফ্রেশ দিলে তখন চেঞ্জ হয়, এটা দেওয়ার পর রিফ্রেশ দিলে চেঞ্জ হয়, এটা না সেভ করেন কি সেভ করেন, তারপর আপনার সাইট ভেঙে যায়, মানে যেই পোস্টটা বা পেজটা অ্যাক্সেস করতে সেটা পান না, রাইট? আচ্ছা ঠিক বুঝতে পারলাম, বুঝলাম। ঠিক আছে, হ্যাঁ ওকে। সো আমরা এটা পোস্ট নেম দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন এবার যদি আমরা হোমে যাই, আচ্ছা হোম তো আমরা ফ্রন্ট পেজ সেট করে আছি, দ্যাটস ওইটাই শো করতেছে, সার্ভিসে লেখেন /সার্ভিস, এবং আমরা যদি এখানে লাইক একটা পোস্টে ক্লিক করি, আচ্ছা পোস্ট আমাদের এই হোম পেজ থেকে দেওয়া ছিল না, দ্যাটস দেখাচ্ছে। সো পোস্টে ক্লিক করে যে এই যে ফার্স্ট পোস্টে ক্লিক করি, দেখান /the ফার্স্ট পোস্ট, এইভাবে শো করবে। ওকে, সো পেজ এবং পোস্ট দুটোরই সেটিং সেম, কারণ সবগুলো কি পোস্ট না, ওয়ার্ডপ্রেসে পেজ তৈরি করি যাই করি না কেন আমরা সবগুলো আমাদের কি হচ্ছে, সবগুলোই পোস্ট আকারে কাজ করে। ওকে,
সো এগুলো এই বিষয়গুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছি। সো এটা আমাদের বর্তমানে ওয়েবসাইটের লেআউট বা লুকটা এটা এরকম। সো আমরা এখন কি করব, ওয়ার্ডপ্রেসের ওয়ান অফ দা ফ্রি থিম সেটআপ করব, অ্যাক্টিভ করব, তারপর আমরা এটাকে কাস্টমাইজ করে একবার কমপ্লিট ওয়েবসাইট তৈরি করব। সো এটা অ্যাক্টিভ করে ফেলি। সো অ্যাক্টিভ করা মানে কি, এটা ডিজাইনটা এখন পাবে, রাইট? এই ডিজাইনটা কোথায় পাবে? এখানে আসে। সো এটা একটা বেসিক লুক আসে, বাট এটা 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 থাম্বনেলটা দেখতে পাচ্ছেন? থাম্বনেলটা কি একটা কমপ্লিট ওয়েবসাইটের লুক দেখা যাচ্ছে না এখানে? সো আমাকে এটা বানাতে হবে, আমাদের টার্গেট হচ্ছে এটা, এটাই কাস্টমাইজেশন। সো আপনি যত বড় একটা প্রিমিয়াম থিম দেন না কেন, বাই ডিফল্ট এরকম একটা লুক দেখাবে। সো ক্লায়েন্টের পক্ষে এটা করা পসিবল হয় না, বা ডকুমেন্টেশন চেক করা পসিবল হয় না, এই কাজটা তখন আপনারা করে দিবেন, ঠিক আছে? সো এটা কাজের ভ্যালু কত হতে পারে একটু জেনে নেই আমরা। কত হতে পারে বলুন তো? ইস কাস্টমাইজ করে দিবেন, কে বলছেন? 200। আচ্ছা, বিষয়টা হচ্ছে লাইক $200 চার্জ করবেন, বাট এত ছোট বয়সে না, একটু পরে। আপনার সেই জন্য স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, তো এবং আপনার ভালো রিভিউ থাকতে হবে, তারপর আপনি চার্জ করতে পারবেন। আপনাকে কিন্তু লাইক এটা সত্য যে হ্যাঁ এই সেম কাজটা $200, $300 বা $400 করবে অনেকে, বাট আপনি যদি কম্পিটিশন টিকে থাকতে চান, বাট আপনার যে রেপুটেশন বিল্ড করতে চান, তাহলে কিন্তু আপনাকে মার্কেটের এভারেজ যে প্রাইসটা, কম্পিটিশনটা বুঝতে হবে। কম্পিটিশন না বুঝে আপনার নিজের মন গড়া প্রাইস দিলে আসলে কাজ পাবেন না, অথবা আপনার মাসে 10টা কাজ পাওয়া দরকার, আপনি পাচ্ছেন 2টা বা 1টা। তখন আপনি ডিসাইড করবেন যে আপনি কিভাবে আপনার ইনকামটাকে বা রেপুটেশনটাকে কন্ট্রোল করবেন। বুঝতে পারছি? এই কাজের জন্য $500 চার্জ করা যেতে পারে। আছে কোনো ক্লায়েন্ট আছে যে $500 দিবে, বাট সেই নাম্বার অফ ক্লায়েন্ট কি 1% বা 2%। বুঝতে পারছি? সো অবশ্যই আপনাকে আপনাকে কম্পিটিশনটা বুঝতে হবে। এবং অনেকে আমরা যেটা ভুল করি যে আমাদের রিপিট ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আমাকে বারবার অর্ডার করে, তাদেরকে আমরা বেশি চার্জ করার চেষ্টা করি। এটা কখনোই করবেন না, তাদের একবার ফ্ল্যাট প্রাইস রাখবেন, কারণ তারা সব ক্লায়েন্টই কিন্তু জানে যে কাজটা করাই নিতে গেলে আমার কত খরচ হবে, বা আদার ফ্রিল্যান্সাররা কিভাবে চার্জ করবে। বুঝতে পারছি? সো সবসময় এই বিষয়ে একটু ফেয়ার থাকবেন। আর অবভিয়াসলি যারা প্রফেশনাল ক্লায়েন্ট এবং যাদের লং টাইম কাস্টমার, তারা কিন্তু দেখবেন অনেক বোনাস দিবে, এক্সট্রা ফি দিবে। সো এগুলা দিয়ে আপনার কিন্তু এভারেজ, ঠিক আছে? শুরু করি। তো আমাদের এই কাজটা এইভাবে নিয়ে আসতে হবে। তো আমি যেটা বলছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমি বলছিলাম যে নতুন যখন একটা থিম সেটআপ করবেন, থিম সেটআপ করার পর আপনি দেখবেন যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম অপশন বা থিমের কত ধরনের অপশন আছে। তো সেই অপশনগুলো নিয়ে আমরা কাজ করতে হবে। আর প্রিমিয়াম থিমের ক্ষেত্রে কি করবেন, আপনি ডকুমেন্টেশন করবেন। ডকুমেন্টেশন স্টেপ বাই পুরো ডকুমেন্টেশন A to Z করবেন, রিডিং। ওকে, পড়ার তাহলে কি বুঝতে পারবেন যে কোন সেকশন কিভাবে কাস্টমাইজ করতে হয়, তাহলে কোনো কনফিউশন থাকতে হবে না। না হলে ওই যে অন্ধকারের মধ্যে ঢিল ছুটতে হবে। তো এটা করে তো টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো আপনার প্রফেশনাল, সো প্রফেশনাল জিনিসটা হ্যান্ডেল করতে হবে। সো আমরা এই থিম ইনস্টল করার পরে কিন্তু অনেকগুলো অপশন চলে আসে, যেটা আগে ছিল না। এই অপশনগুলো কই থেকে আসে? থিম ডেভেলপার এগুলো ডিফাইন করে দেয় এই থিমে কি কি ফ্যাসিলিটি আছে বা ফ্লেক্সিবিলিটি আছে। ওকে, আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা, সো আমরা এখানে নতুন কি কি অপশন দেখতে পাচ্ছি? না, এগুলো সবগুলোতে থাকে মোটামুটি। এই অ্যাবাউট থিম, অ্যাবাউট থিমে ক্লিক করি আমরা। আচ্ছা, এই থিমটা কিন্তু আমি আগে কখনো ইউজ করিনি, সো আমি আজকে ফার্স্টই করতেছি। সো এটা নিয়ে কনফিউজ হয় না। যেখানে দেখেন এখানে অপশন আছে লাইভ ডেমো বাই প্রো ডকুমেন্টেশন। বুঝতে পারছেন? ডকুমেন্টেশন এখানে আছে, আপনি গুগলে সার্চ করতে হবে না। সো লাইভ ডেমোতে আমরা যাই এটা। সো এটা দ্যাট মিন্স এই থিমটা ফ্রি ভার্সন আছে এবং প্রিমিয়াম ভার্সনও আছে। সো আমরা ফ্রি ভার্সন দিয়ে কাস্টমাইজ করব।
আচ্ছা শুরু করি হয়ে গেছে গল্প দেখুন জায়গা শুরু করি আমরা হ্যাঁ সো আমরা লাইভ ডেমোটা দেখি এটা হচ্ছে লাইভ ডেমো ওয়েবসাইটটা ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম থিমের হয়তো বা অনেক বেশি অপশন থাকতে পারে সো সুন্দর এখানে টপ হেডার আছে মেন হেডার স্লাইডার তারপরে আসতেছে ফিচার বক্স আছে তারপর ফিচার সার্ভিস আছে মানে থিমটার সার্ভিস দেখাচ্ছে আওয়ার টিম দেন আওয়ার সার্ভিসেস ফ্লিপ বক্স ওকে দেন টেস্টিমোনিয়াল দেন শোকেস পোর্টফোলিও ফিচার্স আবার অনেক রিচ একটা থিম সো এটা আশা করার কোনো কারণ নেই যে এটা সবগুলো আমরা এই ফ্রি ভার্সনে পাবো সো ফ্রি ভার্সনে অনেক অল্প অপশন থাকবে ঠিক আছে আমরা দেখে নিই অপশনগুলো কীরকম সো দ্যাট মিনস এটা আমরা যদি প্রিমিয়াম থিম পারচেস করি বা একটা ক্লায়েন্ট পারচেস করে দেয় উইদাউট রাইটিং এনি কোডিং আমরা এত বড় একটা সুন্দর একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো জাস্ট কাস্টমাইজ করে ওকে সো কিভাবে কাস্টমাইজটা করতে হয় সেটা আমরা আজকে দেখি এটা হচ্ছে আপনার ফুল কমপ্লিট ওয়েবসাইটের আপনার হচ্ছে ডেমোটা তো আমি যেটা বলছিলাম আগে লাইক হচ্ছে ডকুমেন্টেশনটা যেহেতু আমার এটা মুখস্থ করা নাই বা আমি আগে করি নি কাজ ওটা সবাই দেখি তো ডকুমেন্টেশন নিয়ে কিভাবে কাজ করতে হয় সো দেখেন এই ওয়েবসাইটে যতগুলো অপশন সেকশন দেখতে পারেন ফিচার বক্স আগে কিন্তু আপনাকে ডেমোটা দেখতে হবে কমপ্লিট ডেমো দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কি কি অপশন আছে এবং সেগুলোকে কিভাবে সেট আপ করবো ওকে প্রথমে ওয়েবসাইটটা কেয়ারফুলি দেখবেন ডেমোটা দেখার পর তাহলে এখানে এখন যান এবার হোম পেজ সেট আপ তারপর স্লাইডার সেকশন ফিচার বক্সেস ফিচার্স আওয়ার টিম সার্ভিসেস ফ্লিপ বক্স কলাম সেকশন দ্যাট মিন্স যখন আমি যতগুলো অপশন দেখছি সবগুলো কি আমরা এখান থেকে সেট আপ করতে পারবো সরি এত অপশন কি কি হ্যাঁ মেনু বার নিচে ড্রপ নাম্বারে বুঝলাম না ভাই এখানে কি হ্যাঁ 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 আছে হেডারে যেমন এখানে এই থিমে আপনার 4 ধরনের লেআউট সাপোর্ট করে ঠিক আছে সো সবগুলো কাস্টমাইজেশন ফুটার ভেরিয়েশন কত ধরনের ফুটার ইউজ করতে পারেন সাইড লেআউট ফুল নাকি বক্স সবগুলো আপনি এখানে অবশ্যই এই ডকুমেন্টেশনে সবগুলো কি পাবেন কাস্টমার সবগুলো ডকুমেন্টেশন আছে মানে কিভাবে করতে হয় সো এট ফার্স্ট আমরা লাইক এখানে ক্লিক করি হোম পেজ সেটআপ সো কি বলে হাউ টু সেট আপ হোম পেজ ওকে সো প্রথমে কি বলছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন থেকে অ্যাপিয়ারেন্সে যান তারপরে কাস্টমাইজে যান ফ্রন্ট পেজ যান স্ট্যাটিক ফ্রন্ট পেজ ইওর লেটেস্ট পোস্ট ঠিক আছে ইওর লেটেস্ট পোস্টটাকে সিলেক্ট করে দেন এখানে দেখিয়ে দেওয়া আছে দেখেন কত সুন্দর করে মার্ক করে দেখিয়ে দিয়েছে সো কথা যেতে বলছে কাস্টমাইজে গিয়ে ফ্রন্ট পেজে গিয়ে সো অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ কোথায় আছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ সো এই ডকুমেন্টেশনটা কিন্তু আবার মানে ফুল থিমের জন্য ঠিক আছে মানে প্রিমিয়াম ভার্সনের জন্য এই ডকুমেন্টেশনটা সো সবগুলো কাজ করবেন আমাদের এখানে বাট আমরা দেখি যে দেখেন ওই অপশনগুলো দেখতে পাচ্ছেন হেডার ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ মেনুস উইজেট স্ট্যাটিক ফ্রন্ট পেজ টপ বার হোম বক্সেস স্লাইডার সেটিং সোশ্যাল
সেটিং ফুটার এরিয়া, দ্যাট মিনস এই ফ্রি ভার্সনে এই অপশনগুলো খালি সাপোর্ট করবে। বাট আমি যদি প্রিমিয়াম থিমটা পারচেজ করি আমরা, তাহলে কি হবে, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অপশনই আসবে। বাট আমরা যদি কিছু অংশ দেখি, তার মানে কি বাকিগুলো সেট আপ করতে পারবো না ডকুমেন্টেশন থেকে? আই থিঙ্ক এটা আমরা পারবো সবাই। সো আমরা এই অংশগুলো দেখি। সো এটার জন্য আমাদের আই হোপ যে ডকুমেন্টেশন না দেখলেও চলবে। সো দেখেন, ফার্স্ট অফ অল আসি যে কালার্স। এই থিমে কি কালার দিতে পারি? ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার স্কিম। সো ফর এক্সাম্পল আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে রাখবো? না, ব্লু, চোখে লাগতেছে না হালকা। আচ্ছা, আমরা হোয়াইটে রাখি। সরি, আমি এটা কেমন কালার চুজ করবো না। সো এটা যেটা ছিল এটা বাই ডিফল্ট থাক। সো আমরা এখানে আসি, তারপর হেডার ইমেজ। হেডারে দ্যাট মিনস এখানে আমরা হেডারে একটা ইমেজ অ্যাড করতে পারবো। যে উপরে সেকশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারবো। যদি আমরা এরকম একটা হেডার ইমেজ আপলোড করতে চাই, ফর এক্সাম্পল আমরা হেডার ইমেজ নামিয়ে ফেলি, ভালো। ডার্ক ব্লু আছে এখানে একটা। সো লাইক আমরা এই হেডার ইমেজটা ইউজ করবো। ডেস্কটপে ওকে। সো আমরা এখন এই ইমেজটা আপলোড করে ফেলি। অ্যাড নিউ ইমেজ। সরি, ব্লু হেডার নামে ছিল না, ব্লু হেডার যেটা, সমস্যা নেই। ক্রপ করতে হবে না, এটা সাপোর্ট করবে না এত বড়। সো আমরা কি করি, জাস্ট এই পার্টটুকু নিই। ওকে, ক্রপ ইমেজ। এখানে কিন্তু বলে দেওয়া আছে যে আপনার বেস্ট পারফরমেন্সের জন্য কি করবে, রিকমেন্ড করে কি 1600 ইন্টু 200 পিক্সেল। সো আপনাকে এই রেজলিউশনের ইমেজ কিন্তু ইউজ করতে হবে। সো এরকম একটা ইমেজ এখানে সেট করতে পারি। সো লাইক এটা আমরা ফর এক্সাম্পল রেখে দিই, রাখলাম, ভালো কথা আসুক। তারপর আসে মেনুস। সো মেনু সেট আপ করে দিতে, আমাদের মেনু তৈরি করা হয়েছে কি কোনো এটার জন্য? একটা মেনু তৈরি করা ছিল না আমাদের? আচ্ছা, আমরা এটা সেট আপ করে ফেলি। এখানে মেনুসে যাই। আমার একটা মেনু ক্রিয়েট করা ছিল কি? হ্যাঁ, মেইন নিয়ে আপনার একটা মেনু ক্রিয়েট করা ছিল, রাইট? সো এখানে লাইক আমরা কতগুলো পেজ তৈরি করতে পারি? সার্ভিসেস, আমরা কিছু পেজ তৈরি করি আগে, তারপরে মেনুটাকে সাজাই। অ্যাড নিউ, আসি অ্যাবাউট আস, তারপরে আসেন গ্যালারি, তারপর আসেন কন্টাক্ট আস। ওকে, আমরা তিনটা পেজ ক্রিয়েট করে ফেললাম। তো এটা পাবলিশ করি, সরি পাবলিশ করি, এটা পাবলিশ করা হয়ে গেছে। সো আমরা এবার এটাকে রিফ্রেশ দিই, তাহলে পেজগুলো চলে আসবে, সব পেজ চলে আসে, নতুন পেজগুলো। সো গ্যালারি, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস অলরেডি অ্যাড করা আছে, এটা দিয়ে দিই। মেনুতে অ্যাড হয়েছে, ওকে। তো অ্যাবাউট আসটা হোমে পরে আসে, তারপরে সার্ভিস পরে গ্যালারি, তারপর কন্টাক্ট আস। ওকে, সেভ করি মেনুটাকে। ওকে, আমরা এবার আবার কাস্টমাইজে যাই। সো কাস্টমাইজে দুইভাবে যেতে পারেন, একটা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ যেতে পারেন, অথবা যে হোম পেজে যে কোনো পেজ থাকলে উপরে কাস্টমাইজ একটা অপশন থাকবে। তো কালার্স, হেডার ইমেজ, ফর এক্সাম্পল আমরা এখানে আপাতত হেডার ইমেজ এখন আমাদের এই যে মেনুটা চলে আসে, দেখছেন যে পেজগুলো মেনুটা অ্যাড করলাম, সেই মেনুটা চলে আসছে এখানে। এবার আসেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিব না, কোনটা সেভ করি না আমি, এই জন্য চলে গেছে, সেভ করি না, সেভ করে যেত না, সেটা আমি ইউজ করতে যাচ্ছি না। সো তারপর আসেন এবার স্ট্যাটিক ফ্রন্ট পেজ। স্ট্যাটিক ফ্রন্ট পেজ হিসেবে আমরা কোনটাকে শো করবো? আমরা এটা অলরেডি সিলেক্ট করা ছিল লাস্ট ক্লাসে, রাইট? যে আমরা হোম নামে একটা পেজ তৈরি করছিলাম, যেটাকে আমরা স্ট্যাটিক ফ্রন্ট পেজ হিসেবে শো করবো। ওকে, সেটা থাক এখানে। পোস্টেজ পেজটা আমরা সিলেক্ট করি নাই, সো আপাতত থাক এটা, আমাদের যেহেতু এখানে কোনো ব্লগ নেই। সো আমরা একটা ব্লগও তৈরি করে ফেলতে পারি, যেটাকে আমরা পোস্টেজ পেজ হিসেবে শো করবো। ওকে, সো একটা ব্লগ তৈরি করি। ব্লগ নামে একটা পেজ তৈরি করব।
সেখানে আমরা কি করব, আমরা যত ব্লগ পোস্টগুলো আছে সেগুলো শো করব। ওকে, সেভ। সো অনেক সময় ভুল হয় কি যে লাইক এখানে আমরা পেজটা আসার পরে এটা আমরা মেনুতে অ্যাড করি, বাট এখানে সেভ না করে রিফ্রেশ দিয়ে দেখি পেজে আসে না। সো এটা একটু কেয়ারফুলি দেখবেন যে কোনো পার্ট মিসিং হচ্ছে কিনা। সো এখন এখানে যাই, সেটা ফ্রন্ট পেজ। আচ্ছা, এটা আমরা রিফ্রেশ দেওয়া হয়নি, রিফ্রেশ না দিলে এটা আসবে না। আমরা রিফ্রেশ দিই এটাকে। সো এবার আসি স্ট্যাটিক ফ্রন্ট পেজে। ওকে, সো আমাদের হোম পেজ হচ্ছে, হোম পেজটাকে আমরা ফ্রন্ট পেজ সিলেক্ট করতেছি, আর হচ্ছে ব্লগের জন্য এই ব্লগ পেজটাকে। ওকে, পোস্ট পেজ হচ্ছে ব্লগ। এখন কিন্তু যে ব্লগে চলে গেছে কিন্তু। ওকে, সো ভয় পায় না যে আমার হোম পেজের লুকটা চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা ব্যাক করি, ব্যাক করার পর আসেন এবার টপ বার। টপ বারটা দেওয়া নেই, ওই মেইন থিমে দেখেন একটা টপ বার দেওয়া আছে না, এই থিমের উপরে টপ বার দেওয়া আছে, বাট এখানে বাই ডিফল্ট টপ বার দেওয়া ছিল না। আপনি যদি টপ বারটা দিতে চান তাহলে কি করতে হবে, এটা কি দিছে, টপ লেফট সেকশন এবং হচ্ছে টপ, এই দুটো থাকবে টপ লেফট সেকশনের জন্য, এটা থাকবে টপ রাইট সেকশনের জন্য। তো থিমে দেখেন এই যে ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে, আর রাইট সেকশনে আপনি টেক্সট দিতে পারবেন বা কোনো HTML কোড লিখতে পারবেন, যেটা CSS এ গিয়ে CSS ডিক্লেয়ার করে দিয়ে ওটার রেজাল্টটা নিয়ে আসবেন। ওকে, সো লাইক দেখেন আমরা ফর এক্সাম্পল আমরা এই ফোন নাম্বার আর এটা ইউজ করব, মেইলটাই। সো ফোন নাম্বার থাকলো এখানে, এখানে আসি ইমেল আইডি দিলাম। ওকে, আর টপ রাইট সেকশনের জন্য আমরা কি করব, লাইক ফর নাও আমরা একটা টেক্সট দিই এমনি। আমরা লরেন ইসলামে একটা টেক্সট দিয়ে রাখি এখানে, টেক্সট 1, টেক্সট 2। সো এখানে কি বলা যায়, আনচেক দিস অপশন টু ডিসপ্লে হেডার টপ বার। হেডার টপ বার কি এখনো শো করতেছে, এখানে করতেছে না, এটা আনচেক করে দিতে হবে, না বাই ডিফল্ট দেওয়া থাকবে না। সো এটা আনচেক করে দিই, চলে আসছে এবার। সো আপনাকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ জিনিসটা পুরোপুরি দেখতে হবে কেয়ারফুলি। সো এতটুকু ক্লিয়ার। সো আমরা এটা দিয়ে রাখলাম এখানে। সো ফর এখানে আমরা এটা 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 কিসের জন্য আমরা এই দুটো ইউজ করতে পারি, সাইন ইন আর হচ্ছে সাইন আপ। স্যার আপনি বলেন সাইন ইন আর সাইন আপের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, পিছনে সাইন ইন আর সাইন আপ। সাইন ইন আগে থেকে রেজিস্টার হয়ে থাকলে সাইন ইন করা যাবে। আচ্ছা, তাহলে রেজিস্টার করে নিতে হবে। কিছু চিন্তা করতেছিলেন কোশ্চেনটা করার আগে? আচ্ছা, ঠিক আছে। এবার আসি, এতটুকু গেল। ওই সাইন ইন বা সাইন আপের জায়গায় অন্য কিছু দিতে হবে, এখানে এরকম লোগোটা আইকনটা আগেতে সেটআপ করা ছিল, সেটাকে কাস্টমাইজ করব, সেটা আমরা কাস্টমাইজ করতে পারবো, রাইট? বিকজ তার মানে কি, এই টপ লেফট সেকশনের ফোন নাম্বার এবং ইমেল নামে আপনার কি করা আছে, এখানে দুটো অপশন দেওয়া আছে, দ্যাটস হোয়াই এই আইকন দুটো চলে আসছে আগে থেকেই। সো আমাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এটা বাই ডিফল্ট আছে এখানে থিমে। আমি চাচ্ছি যে আমার যেখানে আমি যেটা অপশন রাখবো এখানে ফোন নাম্বার ইমেল না, অন্য দুটো অপশন রাখবো, সেটাতে আমার হয়তো অন্য আইকন ইউজ করতে হবে, রাইট? তখন আপনি কি করবেন, এদের সিএসএসটাকে তখন আপনার ওভাররাইড করতে হবে, বুঝতে পারছি? এদের সিএসএসটাকে আপনাকে ওভাররাইড করতে হবে। ওরা যেই ক্লাসের নামে অবশ্যই এখানে একটা ক্লাস আছে, যে ক্লাসের নামে আপনি কি করছে, ফোন নাম্বারটা অ্যাড করছে, আইকনটা। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখাচ্ছি, ভয় পায় না। ওকে, সো এই এতটুকু অংশ আমরা সেভ করে ফেলি আগে। ওকে, সেভ এন্ড পাবলিশ। এটা থাক আমাদের, সোফা এটা চলে আসে, রাইট? এতটুকু চলে আসে আমাদের। তো আমি চাচ্ছি যে আমার এই ফোন নাম্বার এখানে যাকে আমি অন্য কিছু দেখাবো, তো আমি এটা অফার করি কিভাবে। তো দেখেন লেফট স্প্যানের মধ্যে এই যে দেখেন, এখন দেখেন এখানে ফোন টপ এবং আইকন, এখানে সাইন ইন র্যাপ নামের আপনার কি আছে, সাইন ইন র্যাপ নামের একটা ডিভ আছে, সেই ডিভের আইকন ক্লাসটাকে এখানে ইনস্টল করছে। দেখেন সাইন ইন র্যাপ ডট এফএ, সো এফএটাকে এইভাবে নিয়ে এখানে কল করছে, সরি ফন্ট অফ সাউন্ড। আচ্ছা, তারপরে এখানে আমরা এটা দেখাচ্ছে নাকি, রাইট? সো আপনি চাচ্ছেন যে এখানে আইকনটা আমি চেঞ্জ করব। সো এই আইকনটা আসলে চেঞ্জ করতে গেলে বেসিক্যালি আপনাকে একবারে
মেইন ফাইলে চলে যেতে হবে। তো যদি আমাদের মেইন পারপাস ছিল যে এই পার্টে আর কি ফাইলে যাব না, তো আপনারা যদি চাচ্ছেন আমি দেখাই, সমস্যা নেই। সো এটা ধরে নেবেন যখন আপনি একটা ক্লায়েন্ট আপনাকে যখন কিছু দিবে, মানে একটা কাস্টমাইজ করতে হবে, সো যে থিমটা দিবে সেই থিমে যে অপশনগুলো আছে সেগুলোর সাথে ফিট, তার রিকভারি ফিট। সো আপনাকে এরকম কাস্টম লেভেলের মানে চেঞ্জ করতেই হবে, এমন নট নেসেসারি। বাট এটা অবশ্যই আপনারা জানবেন যখন আপনারা অ্যাডভান্স মানে ব্যাক এন্ডে যাবেন। ওকে, ওটা পরে না। সো ফার্স্ট অফ অল আপনাকে এটা হায়ারার্কি, ওয়ার্ডপ্রেসের হায়ারার্কিটা নিয়ে কি ডিসকাস করছিলাম রাতে, লাস্ট ক্লাসে করে নেই মেবি, যে কি কি টেমপ্লেটগুলো থাকে, কিভাবে আসে, কাজ করে, এটা আই থিঙ্ক যে জানা উচিত, রাইট? সো বেসিক্যালি আমরা যখন এডিটর অপশনে যাব, এখান থেকে যখন এডিটর অপশনে যাব, এডিটর অপশন আসলে এখানে বাই ডিফল্ট এটা আসবে স্ট্যান্ডার্ড সিএসএস, মানে এই থিমের যে স্ট্যান্ডার্ড অ্যাক্টিভ থিমের স্ট্যান্ডার্ড সিএসএস এখানে আসবে বাই ডিফল্ট। এবং অ্যাক্টিভ থিমের যতগুলো টেমপ্লেট তৈরি করা আছে এই টেমপ্লেটগুলো হচ্ছে এখানে দেখেন এখানে কি কি দেওয়া আছে, 404 টেমপ্লেট, আর্কাইভ, ক্যাটাগরি টেমপ্লেট, কমেন্ট, কন্টেন্ট পেজ, কন্টেন্ট সিঙ্গেল, কন্টেন্ট পিএইচপি, থিম ফোল্ডার, মানে এগুলোকে বলা হচ্ছে টেমপ্লেট, এই ওয়ার্ডপ্রেস থিমের টেমপ্লেট। সো আমরা যে বিভিন্ন পোস্টগুলো তৈরি করতেছি বা পেজগুলো তৈরি করতেছি একটা স্ট্রাকচার পাচ্ছে না? সো প্রতিটার জন্য আলাদা আলাদা স্ট্রাকচার, যে আমাদের আর্কাইভটা কেমন হবে, আর্কাইভগুলো কি করে, আর্কাইভের কাজ কি, প্রিভিয়াস পোস্টগুলোকে আমরা রেখে দেয়, কালেক্ট করে রাখা। তারপরে হচ্ছে লাইক আমাদের page.php নামে এখানে একটা দেখবেন, এখানে দেখেন এই page.php এর সব থিমই থাকবে, পৃথিবীর যত ছোট থিম হোক আর যত বড় থিম হোক page.php থাকবে। সো page.php এর কাজ হচ্ছে আমরা যে পেজগুলো তৈরি করতেছি না, এই পেজের স্ট্রাকচার পাবে হচ্ছে page.php থেকে, ক্লিয়ার? আর index.php এটার কাজ হচ্ছে কি জানেন, index.php এর কাজ হচ্ছে যে লাইক এই যে ব্লগ পোস্টগুলো আছে না বাই ডিফল্ট, এই index.php তে কি থাকে, আমার এই যে ব্লগ পেজের যে স্ট্রাকচার সেটা থাকে কোথায়, index.php তে। সো আমরা যখন বাই ডিফল্ট কোনো থিম অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করা মাত্র কি হয়, index.php এর যে লেআউটটা, স্ট্রাকচারটা সেটা অ্যাক্টিভ হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা সবসময় ব্লগই দেখতে পাই। লাস্ট ক্লাসে বলছিলাম না যে আমরা যে কোনো থিম সেটআপ করলে ফ্রন্ট পেজটা আমরা কেন ব্লগ দেখতে পাই, বিকজ যে লেটেস্ট পোস্ট সিলেক্ট করা থাকে, লেটেস্ট পোস্ট সিলেক্ট করার অর্থ হচ্ছে যে সেটা স্টাইলটা কি থেকে পাবে, index.php থাকবে। আর দুখানে দুটো অপশন থাকে ফ্রন্ট পেজ ডিসপ্লের জন্য, একটা থাকে আপনার কি থাকে যে ইওর লেটেস্ট পোস্ট, আর সেকেন্ড থাকে কি স্ট্যাটিক পেজ। তো যখন আপনার ইওর লেটেস্ট পোস্টটা সিলেক্ট করা থাকে তখন স্ট্রাকচার পাই কোথা থেকে, index.php থেকে। আর যখন আপনি স্ট্যাটিক পেজে চলে আসেন তখন আপনার স্ট্রাকচার পাবে কোথা থেকে, single.php থেকে। দ্যাট মিন্স আপনি যদি পেজের স্ট্রাকচার চেঞ্জ করতে চান তাহলে আপনার কোথায় যেতে হবে, page.php। আর যদি ব্লগ পেজের যদি স্ট্রাকচার চেঞ্জ করতে চান তাহলে যেতে হবে আপনাকে index.php। এতটুকু ক্লিয়ার? ওকে। তো ডাইনামিক্যালি যদি আমি কাজগুলো করতে চাই, তো সব পেজে আমার কি থাকে, হেডার, মেনু বার, ফুটার, সাইড বার সেম থাকবে না সব পেজে। তো এখন দ্যাট মিন্স কি, এই ইন্ডেক্স পেজে যদি আমরা ঢুকি বা সিঙ্গেল পেজ বা page.php তে আমরা ঢুকি, তো এখানে যেমন বলা আছে না সিঙ্গেল পেজ, এই নামটা ভ্যারি করতে পারে, বাট page.php সেম, মানে পেজ এগুলো কিন্তু হচ্ছে ডিফল্ট ফাইল নেম, এগুলো হচ্ছে মন গড়া ফাইল না। কিন্তু আপনি আপনার মন গড়া ফাইল তৈরি করতে পারবেন এখানে টেমপ্লেট হিসেবে, যেগুলোকে আপনার স্ট্রাকচার অনুযায়ী বা স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে নাম দিতে হবে। তো এই নামকরণটা আপনি যে কোনো নামে করতে পারেন, যে সিঙ্গেল পেজ বা শুধুমাত্র পেজ, বাট আপনি যে page.php এই নামটা কিন্তু সব থিমের ক্ষেত্রে আপনাকে সেম রাখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, ঠিক আছে? তো আপনি যখন থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন page.php যেই পেজটাকে আপনি page.php বানাবেন, তো বাই ডিফল্ট যে কোনো পেজ তৈরি করলে ওই পেজের স্ট্রাকচার পাবে, এটা আপনাকে ওয়ার্ডপ্রেসকে বলে দিতে হবে না, ওদের ইন্টেলিজেন্সি দেওয়া আছে, রাইট? তারপর আরেকটা টেমপ্লেট জানতে হবে আপনাদের, সেটা হচ্ছে single.php, ঠিক আছে? এটা ছিল কি page.php, single.php। single.php এর কাজ হচ্ছে আমরা যখন পোস্টগুলোকে ওপেন করছিলাম না, একটা সিঙ্গেল পোস্টকে ওপেন করতাম না ফুল দেখার জন্য, মনে আছে এটা? এই সিঙ্গেল পোস্টের স্ট্রাকচার পাবে হচ্ছে আপনার কোথা থেকে, এই single.php থেকে, এটাও একটা ডিফল্ট ফাইল। ওকে, তারপরে আসেন এখানে আসেন এই function.php, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইল। এখান থেকে কি করা হয়, এই ওয়ার্ডপ্রেসের আপনার ড্যাশবোর্ডে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই থিমের জন্য সবগুলোকে কি করা আছে, এখানে ডিক্লেয়ার করা আছে। আপনি যদি এখানে ড্যাশবোর্ডে কোনো অপশন, নতুন অপশন অ্যাড করতে চান, যে ভাই আমি চাচ্ছি কি এখানে আমি এখানে তো মেনুজ আছে, আমি এখানে নতুন একটা অপশন অ্যাড করব, বা আমি নতুন একটা পোস্ট ট্যাগ তৈরি করব, এখানে তো বাই ডিফল্ট যে পোস্টগুলো আছে এইটা না, আমি সার্ভিসের জন্য নতুন একটা পোস্ট ট্যাগ তৈরি করব, তখন কি করতে হবে, আপনাকে আগে function.php তে গিয়ে ডিক্লেয়ার করতে হবে। কিভাবে করে এটা আমরা সেকেন্ড পার্টে দেখব, জাস্ট প্রসিডিউরটা বলতেছি। আপনাকে আগে function.php তে গিয়ে ওই ফাংশনটাকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পর দেন আপনি কি করবেন, সেটাকে এখানে শো করাতে পারবেন।
ঠিক আছে, মানে ড্যাশবোর্ডে একটা থিমে যে অপশনগুলো আমরা দেখতেছি সবগুলো কি করা আছে, ডিফাইন করা আছে সেই ফাংশনগুলো এই function.php তে। ক্লিয়ার? এটা সবগুলো হচ্ছে কি ডিফল্ট ফাইল নেম ওয়ার্ডপ্রেসে। তো এবার আমরা কোথায় যেতে চাইলাম, page.php তে, রাইট? তো আমরা page.php তে যাই। এটা ডিফাইন করা আছে, সো এখানে বাদ দিই আমরা এটা। আপনি দেখেন, সো গেট হেডার দিয়ে কি করতেছে বুঝতে তো পারতেছেন, হেডারটাকে কল করতেছে। কোন হেডারটাকে কল? এই গেট হেডার, এটা হচ্ছে আপনার কি একটা ফাংশন, এটা ইউজ করে ওয়ার্ডপ্রেসে। এই যে header.php তে তৈরি করা আছে থিমে, এই যে থিম header.php তৈরি করা আছে না, এই কল করতেছে কাকে? একে কল করতেছে, ঠিক আছে? গেট হেডার দিয়ে আপনার এই হেডারটাকে কল করতেছে, ভালো কথা। তারপরে কি শুরু হয়েছে, এই যে ডিভের যে আপনার পেজের যে স্ট্রাকচারটা শুরু হয়েছে, প্রথমে আছে কন্টেইনার, তারপরে পেজ কন্টেন্ট, সেকশন, সাইট টাইটেল। আপনি যে কোনো একটা পেজে গিয়ে এটা দেখতে পাবেন। লাইক আমরা যদি এই পেজটাকে ধরি, দেখেন ইন্সপেক্ট করে দেখেন, প্রথমে আসছে কি বডি, এর বডি তো আছে আপনার অন্যখানে, এই যে কন্টেইনার শুরু হয়েছে, এটা না, আমাদের মেইন কন্টেইনার হচ্ছে যেটা ওইখানে আমরা যে কন্টেইনার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কন্টেইনারটা, দেখছেন? এই কন্টেইনারকে ক্লিক করে দেখেন, কন্টেইনার পরে কি আছে, পেজ কন্টেন্ট আছে, রাইট? তারপরে কি আছে, সেকশন ক্লাস সাইট মেইন। তাহলে কন্টেইনার, পেজ কন্টেন্ট, সাইট মেইন, দেখেন এই তিনটা সেকশন এখানে আছে কিনা, আছে। কন্টেইনার, পেজ কন্টেন্ট, সাইট মেইন। দ্যাট মিন্স এই পেজের যে স্ট্রাকচারটা সেটা কোথা থেকে পাচ্ছে, page.php থেকে পাচ্ছে। সো আপনি যদি এখানে কি ডিজাইন চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই স্ট্রাকচারগুলো চেঞ্জ করতে হবে। আপনারা যেটা চাচ্ছেন যে আমি আইকনটা চেঞ্জ করব, তো আইকনটা কই আছে, header.php তে আছে। সো এবার আমরা header.php তে যাই। সো এখানে দেখেন এই যে এই পুরো এখানে ডিফাইন করা আছে এবং এট দ্য এন্ড ফুটারটাকে কল করা হয়েছে, দেখেন এই যে গেট ফুটার, মানে footer.php তৈরি করা আছে, দেখেন এই যে footer.php তৈরি করা আছে। সো ফুটার স্ট্রাকচারটা পাবে footer.php থেকে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? নাই। সো আমরা চাচ্ছি কি, আমরা আইকনটা চেঞ্জ করব, রাইট? সো আইকনটা কই আছে, হেডারে আছে। আমরা header.php তে আসলাম। এখন এখানে দেখেন, এখানে তো হেডারে কি থাকবে, অবশ্যই ডিক্লারেশন গুলো, মেটা ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো তো থাকার কথা, আপনারা এগুলো জানেন। সো আপনারা পিএসপি কোড দেখে ভয় পায় না, পিএসপি কেউ জানেন এখানে আছেন? জানেন না। সো একদম মানে পিএসপি না জেনে আমরা শিখতেছেন, আচ্ছা ভালো। সো পিএসপি দেখার দরকার নেই আমাদের, হ্যাঁ আমরা দেখি সরাসরি। এইবার দেখেন, সো এটা কোথায় আছে, প্রথমে আমরা তো এট ফার্স্ট কিন্তু আপনাকে স্ট্রাকচারটা ইন্সপেক্ট করে দেখতে হবে যে এটা কোন ডিভের ভিতরে আছে। আমরা দেখছিলাম না এখানে প্রথমে কি আছে, এই সাইন ইন র্যাপার নামের যে, এটা পুরোটা হচ্ছে হেডার, এটা হচ্ছে সাইন ইন র্যাপার। তো আমাকে কি করতে হবে, header.php তে গিয়ে সাইন ইন র্যাপার যে ডিপটা আছে সেটাকে খুঁজে বের করতে হবে। তার ভিতরে অবশ্যই এই আইকনটা ডিফাইন করা আছে, রাইট? আমরা চলে যাই সেখানে। তো আমরা এই যে header.php এটা, তো আমরা দেখি আমার সাইন ইন র্যাপার কই, এই যে সাইন ইন র্যাপার পাই গেছি, সাইন ইন র্যাপ পাইছি। দ্যাট মিন্স আমার এই ডিভের ভিতরে আছে কিটা, হ্যাঁ ওটা খুঁজে পাবো। দ্যাট মিন্স আমার এই ডিভের মধ্যে আমার ওই চেঞ্জটা করতে হবে। এখানে দেখেন সাইন ইন ডিভের ভিতরে, তারপর কন্টেইনার, সাইন ইন র্যাপের ভিতরে কন্টেইনার, তারপর লেফট, এই লেফটের পার্টটাতে দেখেন আইকন ক্লাস FFA ফোন পাইছেন। এবার তো ফন্ট হচ্ছে আমার কি বলে আপনার আইকনটা কিভাবে চেঞ্জ করতে নাই হোক আপনারা জানেন সবাই। সো ওই ক্লাস আমরা এসে এখানে বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ দিয়ে আপডেট করতে ভুলে যান না, আবার করে দিবেন। আর একটা বিষয় কেয়ারফুল থাকবেন, যখন সার্ভারে কাজ করবেন বা হোস্টিং এ সরি ফর এক্সাম্পল ক্লায়েন্টের সার্ভারে কাজ করতেছেন, তো এই যখন এই যে পিএসপির যে টেমপ্লেট ফাইলগুলো আছে এগুলোতে যদি কোনো ভুল করে হয়ে যায় না, যে কোনো একটা ক্যারেক্টার চাপা পড়ছে, ফলো করে নিয়ে আপডেট দিয়ে দিয়েছেন। সো সবসময় হয় না, বাট কিছু কিছু কন্ডিশনের ভিতরে বা যদি এরকম স্পেশাল ক্যারেক্টার পড়ে যায় তখন আর আপনি অ্যাক্সেসই করতে পারবেন না WP অ্যাডমিনের মাধ্যমে। সো এই জন্য সবসময় কি করবেন, টেমপ্লেটের ভিতরে যখন কোনো চেঞ্জ করবেন সবসময় এটার ব্যাকআপটা এটা ব্যাকআপ নিয়ে এভাবে ব্যাকআপ নিয়ে রেখে দিবেন এক জায়গায়, তারপরে এখানে চেঞ্জ করবেন। তাহলে কি হবে, আপনি অ্যাক্সেস করতে পারবেন না, তখন ক্লায়েন্টের কাছ থেকে কি চাইতে হবে, সব ক্লায়েন্ট আপনাকে সি প্যানেল দিবে না, রাইট? সব ক্লায়েন্ট আপনাকে সি প্যানেল দিবে না, ম্যাক্সিমাম ক্লায়েন্টই দিবে না আপনাকে সি প্যানেল। আপনাকে সর্বোচ্চ দিতে পারে কি জানেন, লাইক আপনাকে দিবে হচ্ছে এফটিপি দিবে। এফটিপি ইউজ করছেন কেউ? করে নাই। সো এফটিপি হচ্ছে লাইক আপনার যে ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এটার কিছু টুলস আছে যে আপনি ফাইলগুলো আপলোড করতে পারবেন সার্ভারে। না ফুল অ্যাক্সেস দিবে না, তখন আপনি কি করতে হবে, আপনি এফটিপি দিয়ে ওই ফোল্ডারগুলো দেখতে পারবেন। ওখানে গিয়ে আপনাকে কি করতে হবে, মোবাইলের মধ্যে এফটিপি ছিল, আমি এটা জানি না, আমি শুনি নেই, চাইনিজ ফোন, এটা আপাতত আমরা অফ রাখি বিকজ আমাদের সময় অনেক কম, আমরা টাইম ওয়েস্ট না করি। সো আপনাদের যেটা কাজ হবে তখন কি করবেন, ওই এফটিপি দিয়ে আপনি ওই সাইডে ঢুকতে, ওই সাইডের ফাইলগুলো দেখতে পাবেন। তো আপনি কোথায় কাজ করতেছিলেন, ফাংশনাল পিএসপি তে বা header.php তে, তখন সেই ফাইলটাকে কি করবেন,
সেই ফাইলটাকে আপনার তো অলরেডি ব্যাকআপ নেওয়া আছে, সেই ফাইলটাকে ওখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে কি করবেন, আপনার ব্যাকআপ ফাইলটাকে ওই ওই header.php নামে যেই ফাইলটা আপনার প্রবলেম হচ্ছে সেই ফাইলটা header.php নামে একটা ফাইল তৈরি করবেন আপনার লোকালি, করে আপনার যে ব্যাকআপ কোডগুলো সেটা করে পেস্ট করে দিয়ে ওটাকে আপলোড করে দিবেন, করে অ্যাক্সেস করবেন, তাহলে আপনার কি হবে, সেটা রান হবে। বুঝতে পারছি? তো ক্লায়েন্টকে বা বলেন না যে আমি আসলে এটা ডিলিট করে ফেলছি বা কাজ করতেছি না, এটা আপনার প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে। আপনি কি করতেছেন এটা আপনি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? বুঝাতে পারছি? সো সবসময় যে কোনো টেমপ্লেটে কাজ করার সময় আপনার অবশ্যই ব্যাকআপ রেখে দিবেন, দিয়ে দেন কাজ করবেন। আচ্ছা, তো আমাদের এখন বুঝাতে পারছি যেটা কিভাবে চেঞ্জ করতে পারবেন এই জিনিসগুলো। তো আমরা আর চেঞ্জ না করি, আপাতত থাক। হ্যাঁ, কিসে স্যার হাসতেছেন কেন, খুশি কেন আপনি? তো বলেন, আমরাও একটু খুশি হই। দেখাবো না করে সবই দেখাই দিচ্ছি নাকি? না, ব্যাক এন্ডে কিছুই দেখাইতেছি না আসলে, এটা বললে ভুল হবে। হ্যাঁ, ওয়াটসঅ্যাপটা অনেক বড়, তো এটা অনেক দেখাইতেছি, এটা বললে খুবই ভুল হবে। হ্যাঁ, এটা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখেন। সো এটা আমরা বুঝলাম যে কিভাবে করবো। সো আপনি চাচ্ছেন যে এটা কালারটা ব্ল্যাক না, আমি অন্য চাচ্ছি, তো এখন কি করবেন, রাইট? তো এখন দেখেন, এখানে যাই, ধরেন এটা কোন ডিপের মধ্যে আছে, সান ইন র‍্যাপ ক্লিক করেন। তো এগুলা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে কি, এই যে 383939, ঠিক আছে? তো আমি আগে একবার সরাসরি এখানে ক্লাসে এলিমেন্টের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড E2 আচ্ছা, এটা খুব খারাপ হয়ে যায়, 212121, ঠিক আছে? অথবা এটা দিয়ে আসলে চেঞ্জটা বুঝতে পারতেছেন না, রেড দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এবার? এখন কি করবেন, এই স্টাইলটা কোথায় গিয়ে লিখবেন, কোথায়? টেমপ্লেটের মধ্যে তো আপনি স্টাইল লিখতে পারবেন না। দেখেন, এই যে দেখেন এখানে একটা style.css নামে ফাইল আছে, ঠিক আছে? এটা ভিজিটর এডিটর স্টাইল শীট, এটাতে যাবেন না, আপনি style.css যেটা আছে সেটাতে যাবেন, ঠিক আছে? style.css এ ক্লিক করেন, ক্লিক করে দ্যাট মিন্স আপনার এখানে আপনি যে এই থিমের সিএসএস গুলো এখানে ডিক্লেয়ার করা আছে। তো সব ক্ষেত্রে থাকবে না, ইন্টারনাল সিএসএস থাকতে পারে। আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে শুধুমাত্র পাবলিক রুট ফোল্ডারে যে সিএসএস ফাইলটা থাকবে সেই সিএসএসটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। বুঝতে পারছি? বাট একটা থিমের কি মোর দেন ওয়ান সিএসএস থাকে না? সো এইটা তো অবশ্যই ওয়ার্ডপ্রেস থিমে আসার আগে অবশ্যই HTML করা ছিল স্ট্যান্ডার্ড অনুযায়ী। সো সেখানে আপনার অবশ্যই 5-6টা 7টা স্টাইল শীট ছিল, সেগুলো কিন্তু ভিতরে থাকে। যে ভিতরে থাকে বলতে কি, লাইক আপনার যে রুট ফোল্ডারের ভিতরে সিএসএস নামে একটা ফোল্ডার থাকবে, সেই সিএসএস এর ভিতরে সিএসএস ফাইলগুলো থাকবে। বাট এই যে স্ট্যান্ডার্ড সিএসএস আমরা যেখানে এখানে লিখতেছি, এটা হচ্ছে আপনার কি রুট ফোল্ডারের ভিতরে আর একটা স্ট্যান্ডার্ড সিএসএস থাকবে। বুঝাইতে পারছি? সো আমাকে কি করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে। আর ওই যে ভিতরের যে ফাইলগুলো সেগুলো তো আমরা অ্যাক্সেস করতে পারতেছি না, তো সেই স্টাইলগুলোকে আমরা কিভাবে ওভাররাইড করব, এইখানে এটার মাধ্যমে। এখানে আমরা যদি কোনো স্টাইল লিখি সেটা ওখানে ওভাররাইড করে দিবে, ওটার ভিতরের স্টাইলগুলোকে এটা প্রায়োরিটি সেট করা আছে আগে। প্রায়োরিটি সেট করার তো আগে বিষয়টা কেমন জানেন তো, কিভাবে প্রায়োরিটি হাই লো করে? ইম্পোর্টে ছাড়া করা যায় না, সর্বশেষে ডিক্লেয়ার করবেন। সো এগুলো কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা, এই সিএসএস ফাইলটা যে স্টাইল সিএসএসটা আছে, যতগুলো সিএসএস থাকুক কেন সবসময় এটা সবার নিচে ডিক্লেয়ার করা থাকে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট হচ্ছে একবার হচ্ছে এটাকে কি বলে, লাস্ট ট্রিটমেন্ট। সো এটাতে যাবেন না প্রথমের দিকেই, মানে আপনি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, আরেকটা ডেভেলপার কাজ করতে গিয়ে অলরেডি ইম্পর্টেন্ট কাজ করবে, তো মনে মনে গালি দিবে না, তো এই গালিটা খাওয়ার দরকার নেই, ঠিক আছে? তো সবসময় আমরা ট্রাই করবো স্ট্যান্ডার্ডটা। সো আপনি মনে করেন ফর এক্সাম্পল আপনি দিতেছেন বাট ওভাররাইড করতেছেন না, তখন আপনি কি করতে পারেন বলুন তো? ইম্পর্টেন্ট ছাড়া আপনি কিভাবে ওই সিএসএসটা অ্যাপ্লাই করতে পারেন? হ্যাঁ, এটা কি বেস্ট প্র্যাকটিস ইনলাইন সিএসএস করা? তাহলে না, তখন আপনি এই প্রায়োরিটি দেওয়ার জন্য সিএসএস এর আপনার একটু আর স্টাডি করতে আসবে। সো স্পেসিফিক করে দিবেন, লাইক আমাদের কি, তো স্ট্রাকচারটা আপনাকে দেখতে হবে। আর স্ট্রাকচার দেখার জন্য আপনার একবার ভিডিও টেম্পলেট দেওয়া দরকার নেই, আপনারা ইম্পোর্ট করতে স্ট্রাকচার দিতে পারবেন। লাইক হচ্ছে একটা নির্দিষ্ট অবশ্যই ডিটেইল মধ্যে আছে, ফর এক্সাম্পল ডিফ আইডি অ্যাবাউট আস, তার ভিতরে আবার একটা ডিপ থাকবে, তার ভিতরে হয়তো একটা এলিমেন্ট আছে H1, ঠিক আছে? তারপরে ডিপটা ক্লোজ হয়ে গেল এখানে, আবার এই ডিপটা এখানে ক্লোজ হয়ে গেল। সো এটা মিশাই দিলাম কেন বলুন তো? এই অ্যালাইনমেন্ট তো সেম রাখতে হবে, বুঝছেন?
আপনি যখন ভালো প্রোগ্রামার ক্লিন হ্যান্ড কোড প্রডিউস করেন আপনাকে এটা অবশ্যই এই প্র্যাকটিসটা রাখতে হবে যখন এখান থেকে অনুপ্রয়োগ করবেন সবসময় এই প্র্যাকটিসটা মেনে চলবেন সো এখন দেখেন ফর এক্সাম্পল আপনি এই H1 এর এখানে একটা ডিপ দেওয়া আছে এখানে ডিপ ফর এক্সাম্পল দেখি এখানে ডিপ ক্লাস দেওয়া আছে ইনফো নামে ঠিক আছে ইনফো নামে একটা ডিপ ক্লাস দেওয়া আছে সো এই H1 থেকে স্টাইলে বাই ডিফল্ট ডিফাইন করে দেওয়া আছে যে info.info H1 দিয়ে স্টাইল দেওয়া আছে রাইট তো আপনি দেখো ওভার আপনি ডট info H1 দিয়ে আপনি স্টাইল দিতেছেন এই স্টাইল শিটে এটা পেয়ে যাবে এটা ম্যাক্সিমাম অবশ্যই এটা পেয়ে যাবে যদি না পায় কোনো ক্ষেত্রে যদি কাজ না করে সেই ক্ষেত্রে কি করবেন হয়তোবা ওদের যে ইন্টারনাল সেন্স সেখানে একটা প্রায়োরিটি দিয়ে রাখছে যে তখন ভুল করে যে যাওয়া উচিত না সো দ্যাটস এর কাজ করতে না তখন কি করবেন তখন আপনি এই আইডি দিবেন এটা দিবেন তারপরে দিবেন সো দিস ইজ হাউ ইউ ক্যান ওভাররাইড ইওর স্পেসিফিক বুঝতে পারছেন তো অবশ্যই ইম্পর্টেন্টটা সলিউশন না বাট কুইক সলিউশন যদি ক্লায়েন্ট বলে আমাকে একটা কুইক সলিউশন এটা সলভ করে দাও পারতেছেন না তখন আপনি কুইকলি এটা করে দেন বাট অবশ্যই আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন না হলে যে বললাম যে গালি খেতে হবে অনেকে ঠিক আছে এটা দিকে ব্যাচ দি ইম্পর্টেন্ট দাও দিকে তাও কাজ করবে এটা প্রায় সবগুলা আচ্ছা এটা এই কাজটা আপনি বাসায় করেন হ্যাঁ এটা একটা দিবেন এটা বললাম তো আপনি যে কোনো টাকা ওভাররাইড করতে পারবেন স্যার এটা দেওয়া আছে আপনি যদি এটার পরে আপনি ইম্পর্টেন্ট দিয়ে এটার পরে এই স্টাইলটার পরে যদি ডিক্লেয়ার করেন সো অবশ্যই এটা পাবে সর্বশেষ সিএসএস এর নিয়ম কি একটা সিএসএস যখন ফাইলকে অ্যাক্সেস করে এই ফাইলটাকে সবার শেষে রেন্ডার করতেছে রাইট এই ফাইলে আবার যদি আপনি কি করেন এই যে ইম্পর্টেন্ট না দিও যেখান থেকে স্টাইলটা পাচ্ছে তারপরে যদি আপনি কি করেন ফর এক্সাম্পল আপনি আমাদের এই স্টাইল শিটে আমি অলরেডি এটা ডিক্লেয়ার করে রাখছি এই প্রায়োরিটি দিয়ে সো আমি যেখানে ডিক্লেয়ার করছি তার নিচে যদি আপনি ইম্পর্টেন্ট দেন দিয়ে একটা স্টাইল ডিক্লেয়ার করেন তাহলে অবশ্যই কি করবে এটাকে ওটা ওভাররাইড করে ফেলবে বুঝতে পারছি সো সর্বশেষ স্টাইলটা পায় না সর্বশেষটা পায় আচ্ছা আমরা করে ফেলব সাইন ইন সাইন আপ তো আমাদের এই টপ বারটা গেল এবার আসেন উজেট নিয়ে তো বলে দিয়েছিলাম রাইট উজেট কিভাবে কাজ করছে আমাদের হোম পেজে আমরা উজেট রাখবো না ফর এক্সাম্পল আমরা এটা আপাতত এটা নিয়ে কাজ না করি সো তারপরে আমাদের মনে হয় এই থিমে অবশ্যই আপনার একটা ফুল উইথ পেজের স্ট্রাকচার থাকার কথা একটা অ্যাড নিয়ে যাই তো না এখানে অপশন নেই সো অনেক তুমি আমি বলে রাখি দেখেন এখানে পেজ অ্যাট্রিবিউট নামটা অপশন দিতে পাচ্ছেন একটাই কোশ্চেন করবেন তো নাকি আচ্ছা একটাই করেন খুব তাড়াতাড়ি বলেন এই যে এই ফরম্যাটটা যে আপনি দেখালেন ফার্স্ট হচ্ছে আমি যে প্রথম লাইনে কথা বলছি সেকেন্ড আর থার্ডটা এটা কোন জায়গাটায় করব আমি ইন্ডিয়ান একটু মানে কোন জায়গাটায় এই এটা যে ক্লাসটা যে ডিক্লেয়ার করব স্টাইল অফ সিএসএস এর কোন জায়গাটায় করব ব্যাকগ্রাউন্ডে যেতে তো স্টাইল অফ সিএসএস তো এটা ডিক্লেয়ার করা নেই থাকলে তো আপনাকে ডিক্লেয়ার করতে হতো না সো যে কোনো এখানে করতে পারেন ঠিক আছে আর ইনার কোশ্চেনে যে অ্যানসার দিচ্ছি আপনি এটা নিয়ে হয়তো বা কনফিউজ হয়ে গেছেন যে কোনটার পরে কোনটা করব রাইট সো আমি বুঝতে পারছি সো আপনি যেটা করবেন সো আমি আপনাকে কিন্তু একটা কথা বললাম যে সেটা হইতেছে যে আপনি আগে ক্লিয়ারলি দেখতে হবে যে সেই স্টাইলটা কোন ফাইল থেকে পাচ্ছে একবারে ভিতরের ফোল্ডারগুলো থেকে পাচ্ছে নাকি আপনার স্ট্যান্ডার্ড সিএসএস থেকে পাচ্ছে যদি স্ট্যান্ডার্ড সিএসএস থেকেই পায় তাহলে তো আপনাকে ওভাররাইড করার প্রয়োজন নেই শুধুমাত্র সেই স্টাইলে গিয়ে সরাসরি চেঞ্জ করে দিলেই পারেন ঠিক আছে এখন আপনি যদি চান যে না আপনি ওটাকে হাত দিবেন না আপনি নিজে থেকে ডিক্লেয়ার করবেন তখন আপনি কি করতে হবে এই সেকশনটা খুঁজতে হবে এটার পরে ডিক্লেয়ার করতে হবে এরপরে যে কোনো জায়গায় আপনি ডিক্লেয়ার করতে পারেন ঠিক আছে ওকে আমার আরেকটা রিকোয়েস্ট ছিল আমি দুটো কোশ্চেন হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি রিকোয়েস্টটা হচ্ছে যদি একটু স্লো যাক মানে যেতে না স্লো আচ্ছা আমারও তো ইচ্ছা করতে একটু স্লো গেলে আসলে ভালো হইতো কিন্তু আমি আসলে পাজল হয়ে যাচ্ছি একদম অনেস্টলি সবারই কি একই অবস্থা খুব ফাস্ট যাচ্ছি আমি জানি আমি বেসিক্যালি আমি একটু ফাস্ট বলি এবং ফাস্ট আগাই এবং তার চেয়েও বড় বিষয় হচ্ছে যে যেহেতু ক্লাসের একটা চাপ আছে 7টার মধ্যে আরেকটা ব্যাচ চলে আসবে মানে নেক্সট ক্লাসে একটু আগে কিন্তু এইদিকে তো শুরুর দিকে আসলে না আচ্ছা যদি সমস্যা হয় বুঝতে কোথাও আমাকে একটা পজ দিবেন আমি স্লো আবার রিপিট করব আমার রিপিট করতে কোনো সমস্যা নেই ওকে কোনো সমস্যা নেই হেজিটেশন ফ্রি করার কোনো দরকার নেই আপনাদের আর কোনো কারো সমস্যা হচ্ছে নাকি আমি একটু ফাস্ট বলি অবশ্য হ্যাঁ টিউটোরিয়াল এগুলো এটা তো ওরাটা হচ্ছে কোনো একটা আছে না হ্যাঁ আছে লাগবে
আচ্ছা আমি গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে? আর সিয়া সাহেব আপনি আমাকে একটা রিমাইন্ডার দিবেন মেইলে। আচ্ছা মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে তো আমার ক্লাসটা শেষ করে দেওয়া হচ্ছে যদি মাথার উপর দিয়ে চলে যায়। আমাদের যে কোর্সটার জন্য কুপন কোড দিছে এখানে তো সব ওখানে সব আছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে কি সেমনিতে তো অনেক কাজ, তো আর হচ্ছে বললাম না যে আমাদের এই ক্লাসটা পাশাপাশি অনেক থাউজেন্ডস অফ মাল্টিটাস্কিং করতে হয়। সো ওই যে কুপন কোডগুলো বা ভিতরে লগ ইন করে কতগুলো আপলোড করা আছে সো ফার আমার এটা রেগুলার আপডেট হয়। সো কারেন্ট স্ট্যাটাসটা আমি বলতে পারতেছি না, বাট আপনার যদি দরকার টিউটোরিয়ালটা যেটা স্পেসিফিক টিউটোরিয়াল দরকার, সো আমার ইউটিউবে আপলোড করা আছে, আমার একটা চ্যানেল আছে সেখানে আপলোড করে রাখছি, আমি লিঙ্কটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আপনার যেটা দরকার সেটা পাইলে তো রাইট। আর প্ল্যাটফর্ম এগুলো হচ্ছে ডেভেলপারদের কাজ, ঠিক আছে? সো আমি এটা নিয়ে আসলে মাথা ঘামাইতে চাচ্ছি না এখন। সো আমি যেটা বলতেছিলাম, সো মাথার উপর যাইতেছে আপনার না, আপনি একটু সামনে বসবেন নাকি? মাথার উপর একবারে বরাবর যাইতে হবে, নাহলে তো আমার কষ্টটা সার্থক হবে না। সোফার যেটা বলছি সেটা কি বুঝতে পারছেন? না হলে নেক্সট ক্লাসে একটু আগে আসেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে পেজ অ্যাট্রিবিউট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, পেজ অ্যাট্রিবিউট নামের অপশনে আপনি কি করতে পারবেন, এখানে ডিক্লেয়ার করতে পারবেন যে কোন পেজের আন্ডারে, এখানে দেখেন একটা প্যারেন্ট নামের অপশন আছে। সো আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব, লাইক এখানে একটা নতুন পেজ অ্যাড করব, লাইক হচ্ছে ইনফো বা ইনফরমেশন নামে একটা পেজ অ্যাড করব। যে পেজটা কি হবে, একটা নির্দিষ্ট পেজের চাইল্ড হিসেবে থাকবে, ঠিক আছে? দ্বিতীয় পেজ চাইল্ড হিসেবে শো করতে চাই, তখন সেক্ষেত্রে কি করবেন আপনি এখানে ওই পেজটাকে, যেই পেজের আপনি চাইল্ড হিসেবে শো করতে চান সেটাকে আমি সিলেক্ট করে দেবো। লাইক হচ্ছে আমি কি এখানে ইনফো নামে একটা পেজ তৈরি করব, এই ইনফো পেজটাকে কি করব আমি অ্যাবাউট আস নামে যে পেজটা আছে সেটার চাইল্ড হিসেবে শো করতে চাচ্ছি। সো আচ্ছা পেজের অর্ডারটা, তো পেজে একটা নির্দিষ্ট অর্ডার থাকে, তো আপনাকে এটা নিয়ে আপনাকে চিন্তা না করলে চলবে, আপনি পেজে একটা অর্ডার দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? প্রায়োরিটি সেট করা আর কি এক কথায়, ঠিক আছে? হ্যাঁ, এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট থাকার কথা, বাট এই থিমে নেই, দেড়শো এখানে শো করতেছে না, সেটা হচ্ছে পেজ টেমপ্লেট। ঠিক আছে? তো পেজ টেমপ্লেটের কাজ কি, বাই একটা থাকে যে ডিফল্টটা কোথা থেকে পায় বলো, স্ট্রাকচারটা page.php থেকে, বিল্ট ইন মানে কি page.php থেকে পায় ডিফল্টটা। কোন কোন থিমে দেখবে যে ফুল উইথ স্ট্রাকচার থাকে, ফুল উইথ থাকে, তারপরে লেফট সাইড বার, রাইট সাইড বার। তো আপনি ওই পেজের স্ট্রাকচারটা যেমন করতে যাচ্ছেন সেভাবে আপনাকে এখান থেকে কি করবেন, সিলেক্ট করে দিতে হবে, তাহলে ওই স্ট্রাকচারটা পাবেন। আর যে বললাম ফুল উইথ, লেফট সাইড বার, রাইট সাইড বার, তার মানে কি এগুলোর জন্য কি হবে, টেমপ্লেট তৈরি করা থাকবে থিমের ভিতরে, বুঝতে পারছি? আর ডিফল্টটা কোনটা, ডিফল্ট হচ্ছে সেটা যেটা হচ্ছে page.php, ডিফল্ট বলতে হচ্ছে page.php টাকে বোঝায়। ওকে, সো এটা গেল, সেখানে আসেন এবার। আচ্ছা পাবলিশ করলাম না, সমস্যা নেই, এত কিছু পাবলিশ করার দরকার নেই। এবার আসেন, এখানে আসেন হোম বক্সেস, সিলেক্ট পেজ ফর বক্স 1। তো কোন পেজটাকে সিলেক্ট করব, আমাদের হোম পেজটাকে। এখানে এটা হোম পেজ শো করতেছে না, আমরা এটা পাবলিশ করি, তারপর এখানে আসি, তারপর আমাদের এখানে ব্লক পেজ আছে, তো দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে সিলেক্ট পেজ ফর হোম বক্সেস। তো সিলেক্ট পেজ ফর বক্স 2, সিমে কি কি অপশন দেওয়া আছে আই ডোন্ট নো, আমি দেখি। হ্যাঁ, আনচেক দিস অপশন ডিসপ্লে পেজ বক্সেস, এটা আনচেক করে দিই এবার। ওকে, সোফার যতটুকু হইছে, এটা টাইটেল কি দিতে পারবো, যে বক্সগুলোর একটা টাইটেল ছিল না এখানে, দেখছেন বক্সগুলোর টাইটেল ছিল, টাইটেল আমরা ফিচার বক্স দিতে যাচ্ছি, ফিচার বক্স দিই, ফিচার বক্স দিয়ে আমরা 7 পাবলিশ করি। হচ্ছে আসছে ফিচার বক্স হোম 1, হোম নামে একটা আসছে এখানে। তো এটা কি দেখাচ্ছে বলেন তো, হোম নামে একটা পেজ ক্রিয়েট করছিলাম না, সেটার ওভারভিউ দেখাচ্ছে। দ্যাট মিন্স আমরা এই ফিচার বক্সের মধ্যে কি করতে হবে, তার মানে বুঝতে পারতেছেন, আমরা সবগুলোতে হোম দিয়ে রাখছি। লাইক আমরা এবার আলাদা কিছু দিই, তো ফর এক্সাম্পল অ্যাবাউট আস দিই, ফর এক্সাম্পল কন্ট্যাক্ট আস দিই, ফর এক্সাম্পল গ্যালারি দিই, দিয়ে 7 পাবলিশ করেন, করে এবার রিফ্রেশ দেন, আসে 4টা। দ্যাট মিন্স এই ফিচার বক্সগুলোর জন্য আপনাকে 4টা পেজ ক্রিয়েট করতে হবে। সো আপনি এই ফিচার বক্সে যেগুলো শো করতে চান, লাইক দেখেন এখানে
ফিচার বক্সে কি থাকবে, একটা আইকন থাকতে পারে বা এখানে ইমেজ থাকবে, তারপর টাইটেল থাকবে, তারপর একটা কন্টেন্ট থাকবে, তারপর হচ্ছে কি রিড মোর বাটন থাকবে। সো আপনি চাচ্ছেন এখানে এরকম 4টা বক্স দেখাবেন, এই সেম বক্সগুলো দেখাবেন, তাহলে সেম বক্সগুলোর জন্য 4টা আপনাকে কি করতে হবে, পেজ তৈরি করতে হবে। বুঝতে পারছি? সো প্রিমিয়াম থিম হলে কিন্তু এতটা ঝামেলা হতো না। সো প্রিমিয়াম থিমে এগুলো আরো জিনিসগুলো ক্লিয়ার থাকবে, লাইক হচ্ছে তো দেখেন এখানে বলে দিচ্ছে যে এই ফিচার বক্স সেকশন। তো দেখেন প্রিমিয়াম থিমে কিভাবে আসে, ফ্রন্ট পেজ হোম ফিচার ব্লক। সো আমাদের এখানে হোম ফিচার ব্লক নামে কিছু আছে, হোম বক্সেস আছে অনলি, মানে এটা ফ্রি থিমের জন্য এটা করা হয়েছে। এক্স্যাক্টলি। সো বাট দেখেন আপনারা কাজটা কিভাবে করতে পারবেন বা করা যায়। এখানে এই যে টাইটেল দিয়ে দিয়েছে, এই টাইটেল এখানে দেখানো হয়েছে, এই যে সিলেক্ট পেজ ফর বক্স 1, এখানে পেজ সিলেক্ট করে দিতে হবে, এটা বলে দিচ্ছি। এটাতে কি হবে, এটা সেভ হবে। সিলেক্ট ইমেজ ফর পেজ বক্স, এখানে ইমেজ সিলেক্ট করার কি আছে, অপশন দিয়ে দিচ্ছে, বাট এখানে আমাদের এখানে অপশন আছে ইমেজ সিলেক্ট করার কোনো অপশন নাই, মানে ফ্রি থিম এটা অপশন নাই। বাট আপনাদের প্রিমিয়াম থিম তো আপনারা পারবেন, রাইট? মানে কিভাবে কাস্টমাইজ করতে হয় আমি ওইটা বলে দিচ্ছি। সো আমরা পারবো এটা। সো আমরা কি করলাম এখন, দ্যাট মিনস আমাদের এখানে চলে আসুন, আমাদের এই অ্যাবাউট আস পেজে কোনো ফিচার ইমেজ নাই, কোনো কন্টেন্ট নেই, দ্যাটস ওয়াই আমাদের এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো আমরা ওই পেজগুলোতে যাই। হ্যাঁ কি করতে আছে, না এডিট করতে সমস্যা নেই, আমরা একটু করবো, আমাদের একটু ধৈর্য আছে, সমস্যা নেই, আমরা করি। ঠিক আছে, এই পেজে আমরা কন্টেন্ট দিয়ে দিই, কন্টেন্ট দিই, আর ফিচার ইমেজ সেট করে দিই। বোরিং হয়ে যাচ্ছে নাকি, কিছু না জেনে করতে হইতেছে? বাট থিং ইজ যেভাবে চিন্তা করছেন সেভাবে না আসলে বিষয়। ঠিক আছে, সেট ফিচার ইমেজ। তো আপনি তার মানে এমন না যে আপনি সবসময় এটাই করবেন। আপনি যখন থিম ডেভেলপমেন্টে যাবেন তখন কাস্টমাইজেশন করতে কাজ করতে বোরিং লাগবে। বাট সামটাইম মাঝে মাঝে আবার এই কাজগুলো করতে হয়তো ভালো লাগবে। কোডিং করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছেন, এটা হবেন। কিন্তু যখন ওই থিম ডেভেলপমেন্টে কাজ করবেন, কোডিং করতে বিরক্ত হয়ে গেছেন, তখন একটা কাস্টমাইজেশনের কাজ পেয়ে গেল, তখন ভালো লাগবে। এক কথা আপনাকে সব কাজে সার্ভিস দিতে হবে। সো বেসিক্যালি আপনার তো হাই লেভেল কোনো প্রোগ্রামার না। হাই লেভেল প্রোগ্রামার না বলতে লাগে আপনি তো জাভা, রুবি অন রেলস এগুলো কাজ করতেছেন না যে ইচ্ছা মতো একবারে বাঁচবেন। সো আমাদের এমনিতেই আমরা যে সেক্টরটা বেশি নিচ্ছি, কম্পিটিশন অনেক বেশি। সো আপনাকে অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে সব কাজে। আর এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কি দরকার, ডলার। ঠিক আছে, সো যেখান থেকে ডলার আসবে সেটাই আমরা পাবো। আচ্ছা, আপনার আগে $500 বা $300 এগুলো পেজগুলো ওয়েবসাইটগুলো তৈরি করতে শিখেন, তারপর আমি এটা বলতেছি, সমস্যা নেই, আমি বলবো। তুই তো বললাম কম্পিটিশন বুঝতে হবে ফার্স্ট অফ অল। ওকে, সো ফিচার ইমেজ সেট করছি, ওই এটাকে আমি আপডেট করি। কোনটা? একটা কথা বলো না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তো এটা একটা যুদ্ধ। ঠিক আছে, এটা একটা যুদ্ধ। আপনাকে এখানে কি করতে হবে, অবশ্যই আপনাকে কম্পিটিশন বুঝতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ নো চান্স। সো আপনি যদি বলেন যে হ্যাঁ আমি হাই রেটেই বিট করবো, মাসে একটা কাজ হলেই হবে, ঠিক আছে, আপনি এটা আপনার নিজের যে পাথটা, আর্নিং পাথ বা কেরিয়ার পাথ, এটা আপনি নিজে কাস্টমাইজ করবেন। ঠিক আছে, তো পুরো বিষয়টা কিন্তু সেম থাকবে না, বললাম তো, পুরো বিষয়টা আপনি কন্ট্রোল করতে পারবেন, বাট আপনি এটা ওয়েট করতে হবে। আপনার মধ্যে সেই প্রফেশনালিজম নিয়ে আসতে হবে, সেই অ্যাটিটিউড নিয়ে আসতে হবে। আমি একটা ছোট্ট গল্প বলবো, ক্লাসটা শেষ করি, তখনই বুঝতে পারবেন। ঠিক আছে, আবার এই পেজটা সিলেক্ট করে দিই, এটাকে আপডেট করে দিই পেজটাকে। ঠিক আছে, এটাকে আপডেট করছিলাম, করি নাই মেবি। আচ্ছা, এবার গ্যালারি পেজে আসি। গ্যালারি পেজে সেম আমরা এটা পেস্ট করি, পরে এখানে ফিচার ইমেজ সেট করে দিই, আবার এটা দিয়ে আপডেট করে দিই। ওকে, এবার আমরা হোম পেজে আসি। আসছে, তারপরে ফিচার এক্সন কাজ করতেছে, মানে ওখানে আমাদের ফিচার ইমেজটা এখানে আমাদের এখানে ইমেজ আকারে কোথায় ইমেজ আকারে এখন সেট করা যায় না স্যার। ইমেজ আর আইকন একদম আলাদা জিনিস। সো ওই টাইপের আইকন, হ্যাঁ ফিচার, মানে ওই ফিচার ইমেজে হ্যাঁ ওই টাইপের যদি আইকন যেগুলো আছে সেই আইকনগুলো সেট করতে পারবো। ঠিক আছে, সো এটা আসলে ভালো কথা। এবার আসি আমরা আবার এখানে চলে যাই, ফিচার সেকশন কাজ শেষ। তারপরে আসেন স্লাইডার সেটিংস, সিলেক্ট পেজ ফর স্লাইড 1। এখানে আবার পেজ সিলেক্ট করতে বলছে। তো আমরা এটা ডকুমেন্টেশনে যাই, এরা কিভাবে বলছে স্লাইডারের জন্য। স্লাইডারে কি বলছে, সো এই যে চুজ দ্য স্লাইডার টাইপ। তো এখানে স্লাইডার টাইপ চুজ করার অপশন আছে, যেটা আমাদেরকে এটা দিচ্ছে না। ঠিক আছে, ফ্রি তো, ওরা ইচ্ছা মতো আর কি আমাদেরকে যা যা অপশন দেওয়ার সেগুলোই দিচ্ছে আর কি। তো এখন দেখেন
চুজ দ্য স্লাইডার টাইপ, ডিফল্ট স্লাইডার ফন্ট টাইপোগ্রাফি এবং কালার। সো ফন্ট টাইপোগ্রাফি মানে কি ধরনের ফন্ট ফ্যামিলি থাকবে সেটা চুজ করতে হবে, আপনার কালার চুজ করতে হবে। স্লাইড টাইটেল ফ্যামিলিটা চুজ করতে পারবেন, স্লাইড টাইটেল সাবটাইটেলটা চুজ করতে পারবেন, স্লাইড ডিসক্রিপশন ফ্যামিলি চুজ করতে পারবেন। তারপর দেখেন স্লাইডার ফন্ট টাইপোগ্রাফি এন্ড কালার্স, এখানে আরো কতগুলো অপশন আছে দেখছেন, অনেকগুলো অপশন আছে। ওকে, তারপর আসেন স্লাইডগুলো কিভাবে অ্যাড করছে দেখেন। স্লাইডে টাইটেল অ্যাড করছে, ডেসক্রিপশন অ্যাড করছে, তারপরে রিড মোড বা বাটন যে থাকবে সেই বাটনের লিঙ্কটা এখানে অপশন আছে, আর বাটনে কি কন্টেন্ট থাকবে সেটার একটা অপশন আছে। সো দ্যাট মিন একটা স্লাইডারের জন্য যতগুলো পার্ট দরকার সবগুলো কি আছে প্রিমিয়াম থিমে অপশন আছে। বাট এখন আমাদের কি করতে বলছে, তারা পেজ সিলেক্ট করতে বলছে। মানে পেজ মানে বুঝছেন তো, টাইটেল আসবে আর ওখানকার ইমেজটা আসবে। তো আমরা একটু দেখি, সো আমরা ফ্রিগুলো নিয়ে দেখি। বাট পারবেন তো নাকি, এরকম ডকুমেন্টেশন করলে পারবেন না, কিন্তু এভাবে দেখিয়ে দেওয়া থাকবে প্রতিটা ডকুমেন্টেশন। ঠিক আছে, তো এখন আসেন আমরা একটু পেজগুলো সিলেক্ট করি আবার, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। আচ্ছা, এখানে দিলাম অ্যাবাউট আস, এখানে দিলাম গ্যালারি। এবার আনচেক টু শো স্লাইডার, আনচেক করে দিলাম। ঠিক আছে, সেভ এন্ড পাবলিশ। এই ইস্যু দেন আল্লাহ নাম নিয়ে, দেখছেন আসে। তো আমাদের কি করতে হবে বলেন তো, এখন যদি আমরা ফ্রি ভার্সনই এই প্রিমিয়াম থিম মতো বানাতে চাই তাহলে আমরা কি করবো বলেন তো। সো আমরা এই স্লাইড না, কোড লিখতে হবে না ভাই, আমি তো বলছি কোড না লিখে আপনার সাইট তৈরি করবেন, তাহলে আপনি কেন করে চলে যাচ্ছেন বারবার। শুনেন, এখন আমি স্লাইডার তৈরি করতে যাচ্ছি, ফর এক্সাম্পল আমি ফ্রি ভার্সন, আমার ক্লায়েন্ট আমাকে কোনোভাবেই প্রিমিয়াম দিবে না, আমাকে এই লেআউটে চাচ্ছে, তখন কি করবো না, প্লাগইনও যাবো না। হ্যাঁ, প্লাগইন একটা সলিউশন, অবশ্যই প্লাগইন অবশ্যই একটা সলিউশন, আমি এটা পরে একটু পরে দেখাচ্ছি। সো আমি এখন কি করবো, তোর করবো কি, এই স্লাইডারের জন্য আমি আবার 3টা নতুন পেজ তৈরি করবো, যেটাতে কি হবে স্লাইডারের জন্য যে ইমেজগুলো লাগবে আমার, সেই ইমেজটা সেই টাইটেলটা দিয়ে বুঝতে পারছি, তাহলে আমার হয়ে গেল না। সো ফর এক্সাম্পল কি বুঝতে গেলেন কেন তো ক্যারোসেল দিয়ে দিলো হয় না, কোনটা যে জানা ইচ্ছা হবে ক্যারোসেল দিয়ে দিলো। হ্যাঁ, কাউকে বকছি নাকি কোশ্চেনগুলো, অপারেশন কোশ্চেনগুলো আমি বকবো। হ্যাঁ, ক্যারোসেল কি, কোন ক্যারোসেল দেবেন, ফুল স্টেপের কোথায় দিবেন, কোডের ভিতরে যায় পিএইচপি তে গিয়ে আপনি ওই ক্যারোসেল শো করতে পারবেন। আপনাকে সিনট্যাক্সগুলো জেনে তারপর ডাইনামিক্যালি করতে হবে, অবশ্যই পারবেন, বাট সেটাকে আমরা থিম ডেভেলপমেন্ট শিখব। ঠিক আছে, ওটা অবশ্যই পারবেন, বাট ওইভাবে আমরা করবো না, যেহেতু এখন আমরা আমাদের টার্গেট কি, এই থিমটাকে কাস্টমাইজ করে আমরা টার্গেট কমপ্লিট ওয়েবসাইট বানাবো, রাইট। না, এই থিমে তো আমাদের বললাম যে থিমে তো অপশন মানে ম্যানুয়ালি যে অপশনটা থিমের মানে ডিফল্ট যে অপশনটা, সেই অপশনগুলো প্রিমিয়াম ফ্রি ভার্সনে নেই। বাট আমাকে আমার ক্লায়েন্ট কাজ দিছে, আমাকে এই ওয়েবসাইটটা তৈরি করতে হবে ফ্রি ভার্সনটা ইউজ করি, তখন তো আমাকে এটা ছাড়া কোনো সলিউশন নেই। যদি আমি থিম ডেভেলপমেন্ট না জানি, থিম ডেভেলপমেন্ট জানলে তো অবশ্যই আপনি এভাবে করবেন না, এটা হচ্ছে জোড়া তালে দিয়ে কাজ। সেটা খারাপ না, এটা চ্যালেঞ্জ, মানে ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে, আপনাকে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তখন সবই কাজ। প্রথমে HTML বুটস্ট্র্যাপ থিম ডেভেলপ করবেন, তারপর সেই HTML বুটস্ট্র্যাপ থিমটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। ওকে, সো ফর এক্সাম্পল আমরা 3টা স্লাইডার নিই, হ্যাঁ, জিনিসটা ভালো দেখাবে। কি মাথার উপরে যাচ্ছে এখন নাকি বরাবর যাচ্ছে? ঠিক আছে, গ্রেট। আপনি এটা কোশ্চেন কেমনে করলেন বলেন? আপনি কি এই যুগে আইটি ইন্ডাস্ট্রিতে বাস করেন? বাংলাদেশে অনেক আছে, এলিট অথর্ব আছে। হ্যাঁ আছে, অনেক আছে, এলিট অথর্ব আছে। এলিট অথর্ব মানে বুঝেন না, টপ রেটের মতো না। শুনেন, যাদের থিম থাকে, থিম থাকার বেনিফিট গুলো হচ্ছে কি, লাইক আপনি একটা থিম কাস্টমাইজ করলে ম্যাক্সিমাম কত পাবেন? যদি আপনি খুব সিনিয়র ডেভেলপার হন ম্যাক্সিমাম 200 পাবেন। আর যারা থিম ডেভেলপার, যাদের থিম যখন পোর্টফোলিওতে থাকবে, ইয়া থিম ফরেস্ট বা এনভার্ট এই মার্কেটে থাকবে, তখন যখন ক্লায়েন্ট ওদেরকে হায়ার করে থিম কাস্টমাইজ করার জন্য, ওদেরকে পে করে এরকম 500-1000 USD পে করে, শুধুমাত্র কাস্টমাইজ করে দেওয়ার জন্য, ওদের বিজনেস ডেভেলপমেন্ট সাথে। সো ওদের পোর্টফোলিওটা অনেক বড় না, ওরা বড় জায়গায় কাজ করে, সো ওদের পেটা বড়। ঠিক আছে, আর বাংলাদেশে আর এলিট অথরদের শুধুমাত্র এলিট অথরদের ক্ষেত্রে আপনার এখন লাইক ফর এক্সাম্পল আপনার একটা থিম আছে, থিমের প্রাইস হচ্ছে 59 USD। সো আপনার অ্যাজ আ সেলার কিন্তু আপনি কত পার্সেন্ট পাবেন জানেন? 30% পাবেন অনলি। বাট যারা এলিট অথর ওরা মোর দেন 60% টাকাটা পায়। তো 30% পাচ্ছেন, তো আপনি চান তাহলে আমার টাকাটা আমাকে, আমার থিম আমাকে 30% দিচ্ছে কেন? এটা কোশ্চেন আসতে পারে না? আপনাকে তো মার্কেটিং করতে হইতেছে আপনার প্রোডাক্টের, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড একটা ডিরেক্টরি, রাইট? সো আপনার থিমটা সেল করার দায়িত্ব তো ওদের। ঠিক আছে, সো অবশ্যই এটা, আর এটা হচ্ছে অনেক বড় একটা ডেভেলপারদের একটা পোর্টফোলিও। তখন আপনাকে যদি আপনি আউটসোর্সিং এও কাজ করতে চান পাশাপাশি,
ওরা তো করে, তখন আর পোর্টফোলিও দিতে হয় না, 100টা ওয়েবসাইটের কাজের পোর্টফোলিও দিতে হয় না, বলতে হয় না যে আমার 5 বছর এক্সপিরিয়েন্স আছে, তখন সে দেয় হচ্ছে থিম ফরেস্টের লিঙ্কটা, যে আমার থিম ফরেস্ট এই প্রোডাক্টটা চেক করেন। আর কোনো কোশ্চেন আছে ওনার কোয়ালিটি নিয়ে, কাজের কোয়ালিটি অনুসারে কোনো কোশ্চেন থাকবে না। সো আমাদের ফার্স্ট ব্যাচের একজন স্টুডেন্ট কিছুদিন আগে দেখছিলেন মেবি, রাইট? সো উনি আমার বেসিক্যালি হচ্ছে যে ওই ব্যাচের মধ্যে সবচেয়ে মানে কনফিউজড বা বলতে পারেন, বা এবিসি ক্যাটাগরি করি, সি ক্যাটাগরি স্টুডেন্ট ছিল সে, আর লেগেছিল অনেকদিন। আর উনি লাকিলি উনি একটা ভালো টিমের সাথে কাজ করতো। এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্ট এখানে। আপনি বাংলাদেশের রিসপেক্টে আসলে সফটওয়্যার ফার্মগুলোর অবস্থা খুবই খারাপ, সফটওয়্যার ওয়েব ডেভেলপমেন্ট ফার্মগুলো আছে এর অবস্থা খুবই খারাপ, বিকজ ম্যাক্সিমাম অফিসে আপনার যে প্রজেক্টের যে একটা টিমের যে স্ট্রাকচারটা সেটা থাকে না। আপনি একটা জায়গায় 5 বছর কাজ অথবা 2 বছর কাজ করবেন, যতটুকু শিখবেন 6 মাস থেকে তার চেয়ে বেশি শিখতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার টিমের উপরে। আপনার যখন টিম লিড ভালো হবে, এক্সপিরিয়েন্স হবে, আপনার যখন প্রজেক্ট ম্যানেজার ভালো হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। যে যেটা শিখতে আপনার নিজে থেকে বা একটা খারাপ ভালো না থেকে আপনার শিখতে হতে বা 1 মাস লাগতে, সেটা আপনি উইথিন 2 ডেজ ও 3 ডেজ পেয়ে যাবেন। বুঝতে পারছি? সো এই জন্য ও লাকিলি ওই স্টুডেন্ট আমাদের একটা ভালো টিমের সাথে কাজ করতো, থিম ফরেস্ট ওনার মোটামুটি অলমোস্ট 4-5টা প্রোডাক্ট হয়ে গেছে। সো এটা কিন্তু আলটিমেট। এবং আমি আই থিঙ্ক যে আমি আপনাদের সবার কাছে রিকমেন্ডেশন থাকবে, কাজের পাশাপাশি অবশ্যই ট্রাই করবেন এরকম একটা কিছু করেন, এটা নিয়ে কাজ করেন। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আপনার একটা প্রোডাক্ট সেখানে যদি অ্যাকসেপ্ট নাও হয়, আপনি কিন্তু স্ট্যান্ডার্ডগুলো সম্বন্ধে অনেক ভালোভাবে জানবেন, আপনার কোডিং, আপনার কোয়ালিটি অনেক বেড়ে যাবে। বুঝতে পারছি? আর আসলে এই ধরনের থিম সাবমিট করতে গেলে একজন মিলে কাজ হয় না, আপনাকে অবশ্যই একটা ভালো টিম লাগবে। টিম মানে কি? একজন ডিজাইনিং এর কাজ করবে, একজন শুধুমাত্র HTML মার্কআপ CSS করবে, একজন জাভাস্ক্রিপ্ট যে কোনো ইন্টিগ্রেশন করবে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের কি জাভাস্ক্রিপ্টে আপনি দেখাবেন না? আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্ট বলেন, জাভাস্ক্রিপ্টের কোর্সের কথা চলে গেলেন, আমার কথাটা শেষ করতে দেন। সো এরকম 2 থেকে 3 একটা টিম কিন্তু অনেক দরকার। হাসিনাদার ভাই লাইক উনি ওনার স্টুডেন্ট অনেকে জানেন, অনেকে জানেন না, সো ওটা বলে আমি দীঘাতে করতেছি না, বাট উনি যেটা বলছো, উনি একটা ভালো টিমের জন্য উনি আজকে যে থিম বাকেটের থিমগুলো উনি কিন্তু একাই তৈরি করেনি, উনি সবসময় বলছে আমার টিম। আচ্ছা, কাউসার ভাই ওয়ার্ল্ডের 4 নাম্বার, বুঝতে তো জানেন তো, শীর্ষ 4 নাম্বার কোম্পানি ওনার জুম শেপার। সো উনিও কিন্তু সবসময় বলেন টিম, অনলি বিকজ অফ হিজ টিম পারফরমেন্স হিজ হেয়ার। ওকে, সো একটা জিনিস চিন্তা করবেন, ওনারা কিন্তু একটা টিম একদিনে পায়নি, অনেক ট্রাই করছে ভালো কম্বিনেশন যে কিভাবে আমি, এবং দ্যাটস ওয়াই হাসিনা দেবাই কিন্তু যে ওয়ার্ডপ্রেসিয়ান বিভিন্ন কমিউনিটিগুলো কিন্তু তৈরি করার পিছনে অনেক কন্ট্রিবিউশন আছে। দ্যাটস ওয়াই সবসময়। আর এই যে বললাম যে এই সেক্টরে আপনি একাই থাকবেন, এক ঘরে হয়ে থাকবেন, কোনো চান্স নেই, আপনি সারা জীবন উপরেই থাকবেন, আপনি কখনো উপরে যেতে পারবেন না। আপনাকে সবসময় মানে সোশ্যাল হতে হবে, এই কমিউনিটিগুলোতে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে যদি বেস্ট রেজাল্ট চান। আপনি একা কখনো পাবেন, আপনার টিম, কারণ একজন বেস্ট, দুজন বেস্ট টিম মেম্বার, আপনি কনফিডেন্ট যে আপনি 100% HTML ভালো পারেন, বা আপনি 100% জাভাস্ক্রিপ্ট যেগুলো ভালো পারেন, বাট একটা মানুষের পক্ষে আসলে 3টা জিনিস কভার করা ডিফিকাল্ট। 3টা জিনিস কভার করে হয়তো আপনার টিম তৈরি করতে 3 মাস সময় লাগবে, 2 মাস সময় লাগবে। হার্ড ডিজিট খাবেন, তারপরে ইমপ্রুভ করতে হতে সফট ডিজিট খাবেন। সো বিভিন্ন রিজেকশন আছে, তো একটা টিম মিলে কাজ করবেন। জুম শেপারে কি হয়, 10 থেকে 12 জন আছে, প্রতি মাসে ওদের টার্গেট হচ্ছে একটা থিম রিলিজ করা। জানেন, প্রতি মাসে একটা থিম রিলিজ করে, এত বড় টিম মিলে। টেস্টিং আছে, অনেক কিছু আছে। তো ওরা তো এটার উপরে থিম বেশি খায় না, তো অনেক বড় বড় ক্লায়েন্ট আছে, ফিক্সড ক্লায়েন্ট আছে, এবং এমন আছে যে একটা অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য 5 থেকে 6 জন ডেভেলপার হায়ার করা আছে, আর যাদের ওদের স্যালারি স্ট্রাকচার অলরেডি জানেন আপনারা, অনেক ভালো। শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট যদি ভালো পারেন, জুম শেপারে আপনি 50+ স্যালারি পাবেন, বাট জাভাস্ক্রিপ্ট ভালো জানতে হবে। ডেভেলপার আছে বাংলাদেশে, অনেক ডেভেলপার আছে, ওয়ার্ল্ডে অনেক ডেভেলপার আছে, কিন্তু ট্রু ডেভেলপার আসলে খুব কম, ভালো ডেভেলপার আসলেই কম। ঠিক আছে? সো এটার বিষয়, আলটিমেটলি আপনাদের টার্গেটগুলো এরকম থাকা উচিত। সো অনেক কথা বলে ফেলে, আর কথা না বলি, হ্যাঁ আমরা চলে যাই আমাদের কাজে। আমরা 3টা ইমেজ নিলাম ফর এক্সাম্পল। সো টার্গেটটা একটু বড় রাখবেন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। বুঝতে পারছেন? অবশ্যই টার্গেটটা বড় রাখবেন। আর এমন না যে বিষয়টা তুই সারা দিন রাত এগুলো নিয়ে পড়ে থাকতে হবে, আপনি প্রতিদিন সময় রাখেন যে আমি 2 আওয়ার্স আমি একটা থিমের আগে, তাহলে আমি থিম ফোর্সের একটা থিম ডেভেলপ সাবমিট করতে চাই, তাহলে আমাকে একটা স্ট্যান্ডার্ড আগে জানতে হবে, স্ট্যান্ডার্ডগুলো কি, স্ট্যান্ডার্ড অ্যানালাইজ করেন, থিম ফোর্সের থিমগুলো ডাউনলোড করে সেগুলোর কোডগুলো অ্যানালাইজ করেন, নতুন কি ডিজাইন করবেন সেটা নিয়ে অ্যানালাইজ করেন। সো এইভাবে করতে হবে। আর প্রতিদিন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কাজ করেন, একদিনে সাকসেস আসে না, এক রাতে কখনো কেউ সাকসেসফুল হয়ে যায় না। সো এটা একটু মাথায় রাখবেন। স্লাইডার 1, সরি কি বলেন ভাই? ইমেজের ক্ষেত্রে ইমেজের এক্সটেনশন থাকবে না, ওটা
স্লাইডার 3। আচ্ছা স্লাইডার 1 2 3 আমরা এগুলোকে একটা কাজ করব, এটাকে আচ্ছা বাবা এডিট করি, পরে আমরা ইমেজগুলো সাইজগুলো সেম করে ফেলি, ঠিক আছে? তো স্লাইডার ইমেজের মধ্যে রিকমেন্ডেশন কত ছিল মনে আছে? বলেন দেখি কার মনে আছে? 16/200 ওটা ছিল হেডারের। হ্যাঁ এটা কত ছিল দেখেন নাই না? সবাই কি সানগ্লাস পরে আছেন? ফিচার্ড ইমেজ সাইজ শুড বি 838/599। আচ্ছা আমরা সাইজটা এটা করে ফেলি। ওকে এটাকে সেভ করে ফেলি, এটা ফেটে যাবে সমস্যা নেই। 1838 ঠিক আছে গেছে। তো আমরা এখন পেজ তৈরি করব, তিনটা পেজ তৈরি করব, একটার নাম দিব হচ্ছে স্লাইড 1, স্লাইডার 2, স্লাইডার 3। মানে এটা হচ্ছে কি আপনার স্লাইডারের টাইটেল হয়ে যাবে। সো স্লাইডারের টাইটেল যেটা থাকবে আমরা স্লাইডার 1 এর জায়গায় সেটা নাম দিব, ঠিক আছে? ফর ডেমো পারপাস আমি দেখাচ্ছি। এবার এটা কিন্তু আমি কি করব, সেট ফিচার ইমেজ সেট করে দেই, আপলোড ফাইল, স্লাইড 1 2 3 তিনটা আমরা একবার আপলোড করে দিই। আপলোড হলে আমি পানি দিয়েছি। হ্যাঁ আচ্ছা আপনাদের সময় এক্সটেন্ড করে নিয়ে আসলাম। এটা বাইরে একটা কোশ্চেন, এটা বাইরে কোশ্চেন করবেন? আচ্ছা বলেন, একটাই করবেন কিন্তু বলেন, দুইটা কোশ্চেন তাহলে প্রথমে দুটো একটা কোশ্চেন বললেন কেন? আচ্ছা বলেন। বলছি যে এইটা আমাদের যে পার্সোনাল ওয়েবসাইটগুলো আছে ওইটাতে এসএমএস মানে যেটা কন্টাক্ট ফর্ম আছে ওইটাতে চাচ্ছি যে মানে মেসেজ করতে আমাদের জিমেইল দিয়ে সেটা আসবে, ওইটার জন্য আসলে কি ইউজ করব এটা বুঝতে পারছি। এর জন্য ফর নাও র পিএসপি ইউজ করতে পারেন, তাহলে পুরো সাইটটাকে আপনি পিএসপি তে কনভার্ট করতে পারেন, ঠিক আছে? আর এটার জন্য কন্টাক্ট ফর্ম, ওয়ার্কিং কন্টাক্ট ফর্ম একে সার্চ দিবেন, পিএসপি ওয়ার্কিং কন্টাক্ট ফর্ম,
সো ওখানে আপনার ডিফাইন করা আপনি স্টেপ বাই স্টেপ ওখানে আপনার ডিক্লেয়ার করা থাকবে কিভাবে কাজ করতে হবে, সেটা ফলো করে আপনি তৈরি করে ফেলতে পারেন। আর না হলে একটু ওয়েট করতে পারেন, আপনাদের এই পিএইচপি শেষ হলে করে ফেলবেন। আর যখন ওয়ার্ডপ্রেস আসবে তখন কোনো কথাই নেই, আপনাকে কথায় মেল কিভাবে যাবে না যাবে আমি এটা দেখাবো, এই প্লাগইনটা দেখাবো কিছুর মধ্যে। হ্যাঁ, আর সেকেন্ড কোশ্চেন চেক করতে হবে এটা এটা আমরা পরে করি আপনার ক্লাস, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি এটা ফিচার নেমে সেট করলাম, পাবলিশ করলাম, ঠিক আছে? তারপর একটা পেজ তৈরি করি, স্লাইডার 2 সেট ফিচার ইমেজ, আমি তো অলরেডি আপলোড করে আছি। এবার এটা পাবলিশ, আরেকটা আমি আপলোড করি, এত ফাস্ট কেন? স্লাইডার 3, ওকে। আবার প্রশ্ন করবেন, কি বলবেন বলেন, বলেন সমস্যা নেই। এবার কাস্টমাইজে গিয়ে তাহলে আমাকে কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে এটা, তারপর রিফ্রেশ করি। সো আমাদের হয়ে গেল স্লাইডার সেটিংস। সো হোম না, এটা আমরা স্লাইডার 1 2 স্লাইডার 3 7 পাবলিশ। ঠিক আছে, এবার রিফ্রেশ দেন। স্লাইডার 1 স্লাইডার 2 ওকে, ডেমো মতো হয়ে গেছে না? সো ওকে, সো যদি আপনার কোনো কন্টেন্ট তাহলে এই কন্টেন্ট এখানে মাঝখানে শো করবে, ইগনোর বাটন আগে শো করবে, ঠিক আছে? তাহলে আপনার ইচ্ছা মতো ডিজাইন দিতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। ইগনোর বাটন বা ক্লিয়ার। আর কি আছে দেখি এবার, স্লাইডে গেল সোশ্যাল সেটিংস, এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো, ফেসবুক লিঙ্ক, তো আমরা না দিয়ে আমরা শুধু হ্যাশ দিই। হ্যাঁ, দেখি এটা কথা শো করে, কথা শো করানোর কথা এগুলো। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। তারপর আর কি আছে, ফুটার এরিয়া, যাই তো ফুটার, আচ্ছা সো ফুটার কি কি আছে দেখি আমরা। এটার আমাদের মেন যে ডেমো থিমটা আছে, ওই ডেমো থিম কই গেল আমাদের? হ্যাঁ, ডেমো থিমের ফুটারে চলে। হ্যাঁ, অ্যাবাউট আস, লেটেস্ট পোস্ট, লেটেস্ট টুইস্ট, কন্টাক্ট ইনফো। ওকে, মানে 4টা কলাম আছে আমাদের এখানে। তো এখানে গিয়ে দেখি আমরা অ্যাবাউট টাইটেল হেয়ার, তো ওই আমাদের অ্যাবাউট টাইটেল দিলাম, অ্যাবাউট আস, এটা দিলাম এখানে। চারটা পেজ করব, ইয়েস করতেছি, ইয়েস করব না, চারটা পেজ করব না নাকি? 4টা পেজ করতে পারে, তো অপশন দেয়া আছে। কন্টাক্টের টাইটেল কি হবে, লাইক কন্টাক্ট আস, ঠিক আছে? কন্টাক্টের অ্যাড্রেস কি কি দিব আমরা, এগুলো দিয়ে দিই। সো এগুলোতে আপনি চাইলে কি ইউএলএলআই দিয়ে লিখতে পারবেন, ঠিক আছে? ইউএলএলআই দিয়ে লিখতে পারবেন, তারপর সেগুলোকে স্টাইল দিতে পারবেন। ও এখানে নাম্বার দিয়ে দিছে, নাম্বার কোথায় দিবেন, আর হচ্ছে সরি, আচ্ছা কন্টাক্ট নাম্বার আর ইমেল আইডি, কন্টাক্ট অ্যাড্রেস না এটা। তো গাইস আমরা কি ইম্পর্টেন্ট পলিসি নেব কি হ্যালো আচ্ছা ঠিক আছে, থামেন, পরে গল্প করিয়েন। আচ্ছা স্যার, অ্যাড্রেস দিলাম, কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট ইনফো আনচেক করলেই, ঠিক আছে? 7 পাবলিশ, 7 পাবলিশ করছি না, করার পরে এবার আমরা ওয়েবসাইট দেখি।
কই ফুটার আসে, এই তো এবারও চলে আসে, কন্টাক্ট ফোনে চলে আসে। আর এখানে বাই ডিফল্ট রিসেট পোস্ট দেওয়া ছিল। তো এটা রিসেট পোস্টটা কেন আসছে আমরা এটা দেখতেছি একটু পরে, দেখি আমরা। সো এখানে এটা শো করতেছে, তো নিচে এটা হোম পেজটা চলে আসতেছে, রাইট? কোনটা? তাহলে হ্যাকিং এর উপর লেখাপড়া করতে হবে, করতে পারবেন তো এতে মানে মাস খানেক লেগে যাবে না, সমস্যা না, আপনি বুঝতে পারবেন। আপনি যখন ফুলি ডেভেলপ করবেন বা থিম ডেভেলপমেন্ট শিখে যাবেন তখন স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন। ব্যাকএন্ড শিখলে তো ব্যাকএন্ড শিখলে তখন আর কপি পেস্ট করার প্রয়োজন হবে না, তাহলে থিমটাই ডেভেলপ করে ফেলবেন, বুঝেন নাই? কিন্তু আপনি নিজে ডেভেলপ করে ফেলবেন ডিজাইনটাকে। হ্যাঁ, শর্টকাট ওয়ে খুঁজিয়েন না, ঠিক আছে? শর্টকাট ভালো না, শর্টকাট দিয়ে সাকসেসফুল হওয়া যায় না, সাকসেসফুল শর্টকাট নেই। আর যদি কেউ হয় তো ওটা লং লাস্টিং করে না, ঠিক আছে? করলে বড় কিছু করার চিন্তা করেন, হ্যাঁ, ছোট কিছু করবেন কেন? ওকে, তো আসলো ভালো কথা। এবার আসি, আর কি আছে? আর কোনো অপশন নেই ফ্রি থিমে। সো যতগুলো অপশন আছে আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করে ফেলছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, তো এখন আমার নিচে কি আসতেছে? এটা এখানে গ্যাস্ট্রিক আছে না, যে এখানে এগুলো হোম পেজের কন্টেনার এগুলো আসতেছে, এটা আসতেছে। তখন আমরা কি করতে পারি এটাকে দেখেন, ফুল অপশন নেই, বাট স্লাইডারের যে এলিমেন্টগুলোকে আমরা সিলেক্ট করে দিচ্ছি সেগুলো ওই সেকশনটা বাই ডিফল্ট ফুল পেয়ে যাচ্ছে, বুঝতে পারছি? হোম যে আমরা মানে page.php এর স্ট্রাকচারটাকে এখানে ফুল নাই, মানে সাপোর্ট করতেছে না। বাট আমরা এই থিমের জন্য যখন ওই এলিমেন্টগুলো ইউজ করতেছি, ফিচার বক্স বা স্লাইডার, সেটা কিন্তু আমরা ফুল নিয়ে নিচ্ছি। এটা বুঝতে পারছেন তো? যেহেতু নেই এখানে, তো কি করবো আমরা? তো এখন দেখেন, সো আমরা নিচের অংশ রাখতে চাচ্ছি না, এই দুটো অংশই থাক আমাদের, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, লাইক আমরা উইজেটে যাবো এবার। তো উইজেট সম্বন্ধে তো আমরা মোটামুটি পরিচিত হয়েছি, তাই না? এই দেখেন লেটেস্ট নিউজ নামে একটা অপশন আছে, অ্যাপিয়ারস অন ফুটার। তো বাই ডিফল্ট আমরা এখানে কোনো কিছু সেট করি নাই, এই জন্য আপনি কি করতেছে, সে এই যে লেটেস্ট নিউজগুলো শো করে দিচ্ছে। তো আমরা যদি এখানে কোনো কিছু অ্যাসাইন করে দেই, তাহলে দেখেন, ফর এক্সাম্পল আমি লেটেস্ট এটার জায়গায় আমি ক্যাটাগরিটা শো করব। ক্যাটাগরি টাইটেল নিলাম কুইক লিঙ্কস, ওকে, সেভ দেন, রিফ্রেশ দেন, আসে কুইক লিঙ্কস আসে। সেটা বাই ডিফল্ট, মানে যদি কোনো অ্যাসাইন না করেন, থিম ডেভেলপার এটা বলে দিয়েছে যদি কোনো কিছু অ্যাসাইন না করা থাকে, তাহলে না হলে যদি ফাঁকা থাকতো তাহলে খারাপ দেখাতো না। সো দ্যাটস ওয়াই উনি আগে থেকে একটু ডেকোরেট করে আছে। এখন আপনি যদি আরেকটা উইজেট দেন, তাহলে সেই উইজেটটা ওখানে শো করবে, এটা নিচে শো করবে, ঠিক আছে? এটা গেল। বাট প্রিমিয়াম ভার্সনে গেলে যে 3 কলাম 4 কলাম এই লেআউট গুলো সিলেক্ট করতে পারবেন, ওকে? বা আপনি যদি একটু মানে চান যে আপনাকে 4 কলামই তৈরি করতে হবে, তখন কি করবেন বলেন? footer.php তে যাই আমরা একটু। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন 4 কলামই আপনি তৈরি করবেন, রাইট? তাহলে কি করব আমরা? আমাকে footer.php তে যেতে হবে। দেখেন এটা কাউকে বলেন না, হ্যাঁ, আমি যে ব্যাকএন্ডও দেখা দিচ্ছি একটু। ভিডিওটা ভাইরাল করে দেন না ইন্টারনেটে, আপনাদের গ্রুপের মধ্যে রাখেন। আচ্ছা দেখেন, এই যে কল 4 করে দেওয়া আছে, কলস 4, মানে এখানে কল না, মানে আমাদের বুটস্ট্র্যাপে কল না, এখানে কলস 4 নামে দেওয়া আছে। তো আপনাকে এই যে কলস এটাই মেনে করতে হবে। তো ঠিক আছে, এখানে দেখেন এই যে প্রথম যে কল 4টা, এটা হচ্ছে যে অ্যাবাউট টাইটেল, দ্যাট মিন্স এটা হচ্ছে ডাইনামিক্যালি যে আমরা অ্যাবাউট সেকশন অ্যাড করলাম কাস্টমাইজ অপশন থেকে, মানে এখানে এটা বাই ডিফল্ট দেওয়াই আছে, ঠিক আছে? আপনাদের বলেছি দেখতে হবে না, কল করতে যদি আমরা কল 3 করে 4টা দিয়ে দেব, যদি ক্লাসে ডিক্লারেশন ঠিক হয়, বা এখানে যদি আপনার ওইটা এই থিমটা যদি সাপোর্ট করেন, এখানে কলস 4 যেত, তাহলে কলামস দিয়ে এটা সাপোর্ট করে, ঠিক আছে? ফর এক্সাম্পল আপনি এখানে কল 4 এখানে একটা আছে, এটা এখানে শেষ হয়ে গেছে, রাইট? আর একটা কলাম 4টা কোথা থেকে কোথায় শুরু হচ্ছে দেখি, এখানে আরেকটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? PHP ফোন নাম্বার, থামলে এখানে কন্টাক্ট ইমেল, এখানে শেষ হচ্ছে, ঠিক আছে? সো আমি চাচ্ছি কলস 4 এর জায়গায় উজেট কলাম, এই কলস 4 আছে না, আমি এটা আরেকটা কপি করি, কপি করে নাম্বার এটা পেস্ট করে দিলাম আমি। দেখতে পারলেন সবাই? বুঝতে পারলেন কি? কপি পেস্ট করলাম, হ্যাঁ, বেশি কোডিং করে নিলাম।
ভয় পান না। আর এগুলোকে আমরা নাম্বারটাকে 3 করে দেখি যে এটা কাজ করে কিনা। কাজ না করলে আমার কোনো দোষ নেই কিন্তু, কারণ আমি কিন্তু স্ট্রাকচারটা এখনো দেখি নাই। সো আমরা 3 তে করে দেখি যে কাজ করে কিনা। আই হোপ ইট উইল ওয়ার্ক। আপডেট করে দিই। না, এটা সাপোর্ট করতেছে না, দ্যাট মিন্স সাপোর্ট করবে না। সো আমরা এটাকে এইভাবে আপাতত ইউজ করব। আমরা এটাকে এভাবে ইউজ করি। পলস 4 এটা সাপোর্ট করে না। সো এই থিমের সিএসএসটা দেখবে যে এটা এখানে এটা তো ডিফাইন করা থাকে, পলস 3 বা 4 বা কি সাপোর্ট করে এটা ডিফাইন করা থাকবে। সো আপনারা ওটা একটু কষ্ট করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে সাপোর্ট করে কিনা। ঠিক আছে, সো এটা আমরা চিন্তা না করি আপাতত, আমাদের এটা এইভাবে থাক যেভাবে আছে। বাই ডিফল্ট 3 কলামই আমরা রাখি। বাট বুঝতে পারছেন তো নাকি, রাইট, যে কিভাবে আমাদের এটা কাস্টমাইজ করতে হবে বা বিষয়টা পারবেন না? এখন এইগুলো না, এগুলো আমরা রিমুভ করতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি আমার কোনো সাইড বার রাখবো না উইজেটে। সো আমাদেরকে এই সাইডগুলো আমরা সরাই ফেলি, ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট করছি না। আর কি করব, হোম যে পেজ আছে, হোম পেজে গিয়ে হোম পেজের কন্টেন্টটাকে সরাই ফেলি। হোম পেজে এটা দেওয়া ছিল, এটা আমরা রাখবো না, দিয়ে আপডেট করে ফেলি। ওকে, আপডেট করার পরে এবার আমরা কি করব, আবার রিফ্রেশ দেন। হ্যাঁ, হোম লেখা থাকতেছে, এখানে বাইরে পর্যন্ত থাকতেছে। আমরা এগুলোর উপায় আছে। উইজেট ব্লক সাইড বার, ইনঅ্যাক্টিভ উইজেট। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এটা নট রিকমেন্ডেড, বাট যেহেতু আমাদের করতেই হবে কাজটা, সো আমরা এটা ফলো করতে পারি। লাইক হচ্ছে প্রতিটা পেজের একটা ইউনিক আইডি থাকে। এটা একটা হোম পেজ, একটা ইউনিক পেজ না, প্রতিটা পেজে একটা ইউনিক আইডি থাকে। সো ওই আইডি ধরে যে হোমের টাইটেল শো করতেছে, এই টাইটেল এটা কোথা থেকে পাচ্ছে? এই স্ট্রাকচারটা এটা পাচ্ছে হচ্ছে আপনার page.php থেকে, ওখানে দেওয়া আছে। সো আমি যদি আবার ওটা যদি আমি আবার কি করতে চাই, ওটা যদি চেঞ্জ করি, দ্যাট মিন্স সব পেজে স্ট্রাকচার চেঞ্জ হবে। বাট আমি তো খালি হোম পেজে করতে যাচ্ছি, রাইট? সো আমরা এটা একটা শর্টকাট ওয়ে আছে, দুটো ওয়ে আছে। লাইক এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা যায়। পিএসপি এর কন্ডিশন যদি ইফ হোম পেজ, তাহলে এটা শো করবে, নাহলে করবে না। আমরা যেহেতু পিএসপি তে যাব না, সো পিএসপি তে না গিয়ে আমি কিভাবে সিএসএস তে কাজটা করতে পারি, লাইক দেখেন। সো আমি চাচ্ছি কি এটা রাখবো না। সো এই হোম পেজের আইডি একটা আছে, তো আইডিটা কিভাবে দেখবেন দেখেন। এক হচ্ছে পেজটাতে পেজ নামের যে সেকশনটা আছে, অল পেজেসে যান। দেখেন এই যে প্রতিটা যখন পেজের উপরে হোভার করবেন, তখন নিচে দেখেন একটা লিংক আসতেছে, ওখানে একটা আইডি দেখতে পাচ্ছেন, পোস্ট = 118। তারপর দেখেন, তারপরে এখানে এটার উপর গেলে হোভার করলে কি দেখাচ্ছে 27। এটা হচ্ছে এই পেজের আইডি। বাট আমরা এই আইডি কথা বলতেছি না, আমরা অন্য একটা আইডি কথা বলছি। দেখেন এবার এটা ইন্সপেক্ট করেন, এই যে হোম পেজ আইডি 10, এটা হচ্ছে বডির ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমি যদি অন্য একটা পেজে যাই, দেখেন ফর এক্সাম্পল আমি অন্য একটা পেজে যাবো, অ্যাবাউট আস। এই পেজের ক্ষেত্রে যদি আমি কাস্টমার ইন্সপেক্ট করি, এখানে কি আসছে 18। তার মানে পেজ আইডি গুলো চেঞ্জ হচ্ছে না। তো পেজ আইডি গুলো কি ওই বডির ক্লাস হিসেবে আছে। সো এই বডির ক্লাস দিয়ে ওই টাইটেলটাকে দিয়ে ডিসপ্লে নাম করবি। বুঝতে পারছি? ডিসপ্লে নাম ইউজ করছেন না, ভয় পাচ্ছেন নাকি কেউ? আচ্ছা, তাহলে আমি দেখেন এই কাজটা করে দেখি হয় কিনা। হোপস এটা কাজ করবে। পেজ আইডি 10, ওকে। পেজ আইডি 10টাকে আমি কপি করি। সিএসএস কথা লিখবো আমরা style.css, রাইট? ওই আমাদের সিএসএস ছিল না, আচ্ছা বের করি, ওকে বন্ধ করেছি। ওকে, এটারে যাই, সিএসএস আসে। সো আমরা সিএসএস গুলো সাধারণত নিচেই রাখার চেষ্টা করবো একবারে। সো ডট এটা দেই, আর তারপরে কি আছে, এটাকে টাইটেলটাকে কোন কিসের মাধ্যমে দেখাচ্ছি সেটা দেখি। সো এটার ক্ষেত্রে যে h1, এটার যে h1টা আছে না, সো এটা এই পেজের যে h1টা আছে সেটাকে আমরা আরো স্পেসিফিক করতে পারবেন। স্পেসিফিক করে দেওয়া ভালো, নাহলে পেজে তো আরো আদার্স h1 থাকতে পারে, সেগুলোকে ডিসপ্লে নাম হয়ে যাবে। আরো স্পেসিফিক করে দিব আমরা। ঠিক আছে, এখানে দিয়ে দেন ডিসপ্লে নাম, দেখি কাজ করে কিনা।
কাজ করছে করছে তো আর কোন মেইন কন্টেন্ট নন মেইন আরে এই জায়গাটা গ্যাপ রয়ে গেল এটার কারণে রে ভাই এটা তো আমরা গ্যাপ রিমুভ করে নেই এটা করি এখন আমরা ভয় পাচ্ছেন কেন ডিজাইন করে দেবে ঠিক আছে এই যে উজেট পুরো উজেটের মধ্যে আছে নাকি উজেট র‍্যাপ উজেট সাইডবার সাইডবারকে এইখান থেকে বাদ দিতে সবগুলো থেকে হ্যাঁ চলবে এখান থেকে আমি শুধুমাত্র এই পেজের জন্য আমি সাইডবারটাকে বাদ দিব তো আইডি থেকে তো ক্লাস দিয়ে তো আইডি কে ধরা যায় না রাইট তো এখানে ক্লাস দিয়ে আইডি কে না ধরে আমরা যদি উজেটকে ধরি তাহলে শুধু সবগুলোকে আলাদা আলাদা উজেটের মধ্যে দিছে রাইট এটাকে এটা উজেট এটাকে উজেট আমরা এটা দেখি যে এটা কাজ করে কিনা আইডিটাকে নিলে তো বললাম তো সব জায়গায় ডিসপ্লে নান করে দিবে সব পেজে আর শো করবে না আমরা তো সিএসএস টাকে ডিসপ্লে নান করেছি ওটার একটা সলিউশন আছে ভালো সলিউশন আছে আমি এটা বলতেছি বাট আমরা দেখি যদি এটাতে হয়ে যায় তাহলে আমরা ওই সলিউশনে যাব না বুঝতে পারছি S3 করলে প্রতিটা এলিমেন্টকে আলাদা আলাদা করে করতে হবে আমি পুরো ডিপটাকে মানে একটা উজেটের মধ্যে টাইটেল আছে কন্টেন্ট আছে বেশি করে লিখতে হয়ে যাচ্ছে না একটু বেশি পরিশ্রম হয়ে যাবে আপনার ওকে দেখি তো এটা কাজ করে কিনা কাজ করতেছে না সো করতেছে না ভালো কথা কোনো সমস্যা নেই এখন আমরা কি করব যেটা আমরা করতে পারি এখন দেখেন একটা আরেকটা প্লাগইন আছে উজেট লজিক নামে একটা প্লাগইন আছে উজেট লজিক বুঝতে পারছি এই প্লাগইনের কাজ হচ্ছে আপনি সেখানে এটা যখন উজেট সেট করবেন সেই উজেটের যে পেজের একটা আইডি আছে না ওখানে আইডি দিয়ে দিবেন কোন শো সেট করতে পারবেন এই পেজটাকে শো করতে চান মানে এই ইউজারটা কোন কোন পেজে শো করতে চান বুঝতে পারছি সো এই ক্ষেত্রে আপনি কি করবেন যে পেজে শো করতে চান সেই পেজে আপনি কি করবেন আইডিটা দিবেন ও পেজের আইডিটা বসায় দিবেন এখানে তো এখানে একটা বিষয় আছে লাইক এরকম হয় না যে বললাম যে আপনার পাঁচটা পেজে পাঁচ ধরনের সাইডবার দেখাবেন তো পাঁচটা সাইডবার তো ক্রিয়েট করতে পারবেন না আপনার সাইডবার তো সেম একটা সাইডবারই আপনার কি করবে পেজ টেমপ্লেট থেকে কল করে নিয়ে আসবে রাইট তো পাঁচটা সাইডবারে পাঁচ ধরনের এলিমেন্ট দেখানোর জন্য কি করবেন সব উজেট আপনি ইউজ করবেন আপনার উজেট এরিয়াতে এখানে আপনি সব উজেট এখানে আমরা 10টা উজেট দিয়ে রাখবেন আর 10টার মধ্যে 3টা এক পেজে শো করবেন 4টা এক পেজে শো করবেন বাকি 3টা আরেক পেজে শো করবেন ওখানে আপনার লজিক উজেট লজিকের সেটআপ দেওয়া থাকলে প্রতিটা উজেট এরিয়ার নিচে যেমন ফর এক্সাম্পল এটা উজেট আছে না এখানে এটা নিচে একটা অপশন চলে আসবে উজেট লজিকের একটা অপশন চলে আসবে সেখানে আপনি কি করবেন সেখানে আপনাকে আইডিটা দিয়ে দিতে হবে পেজ আইডিটা ওটা একটা সিনট্যাক্স আছে ওখানে ডকুমেন্টেশন যখন উজেট লজিকের ডকুমেন্টেশন পড়লে বুঝতে পারবেন আপনি ক্লিয়ারলি বলতে আছে কিভাবে সো যখন আপনি কি কোনো আইডিটা রেখে দিবেন সো ওই এই ক্যালেন্ডারটা যেই পেজের আইডি দিবেন সেই পেজেই শুধুমাত্র শো করবে আর কোনো পেজে শো করবে না বুঝতে পারছি এটা অনেক অনেক জোস একটা প্লাগইন এবং এটা অনেক হেল্প করবে আপনাদের যখন আপনারা আর ফার্দার অ্যাডভান্স লেভেলে কাজ করবেন সো এটা আসলে আমি যদি অনেক দিন কাজ করতেছি আমি কিছুদিন আগেই জানলাম আমি নিজে অনেক অনেক এক্সাইটিং ফিচার আছে যেগুলো আপনার বাজেট টাইম হ্যাঁ উজেট লজিক ঠিক আছে উজেট লজিক এটা আজকে না কয় না সো বেসিক্যালি আমরা কাস্টমাইজ করতে পারবো তো নাকি সবাই এতটুকু বলেন এটা এতটুকু বুঝতে পারছেন কাস্টমাইজ করা পসিবল কিনা দুই হাত তুলছে অনেকগুলো কোশ্চেন আছে নাকি 3 মিনিট সময় আছে আমাদের কাছে 20 মিনিট সময় নিয়ে আসছে বলেন কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই ওয়ার্ডপ্রেস আমি এইভাবে করতেছি আর হচ্ছে কোডিং করা আমি তো যারা প্রোগ্রামার আছে তারা তো ওয়ার্ডপ্রেস ইউজ করে যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে ডিফারেন্সটা আসলে মেইন কোন জায়গাটা ডিফারেন্সটা ক্লায়েন্টের বাজেট ক্লায়েন্ট বলছে আমার $50 বাজেট আমাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করে দাও তখন কি আপনি HTML CSS দিয়ে একটা টেমপ্লেট বানায় তারপর সেটাকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে দিবেন সম্ভব না বাট আপনাকে কি করতে হবে আপনাকে হবে চাইনিজদের মতো হইতে হবে আপনার বাজেট কত $50 আচ্ছা $50 আমি একটা মোবাইল বানিয়ে দিচ্ছি আপনার বাজেট কি $10 আচ্ছা $10 আমি একটা মোবাইল বানিয়ে দিচ্ছি ইউ শুড হ্যাভ অল অ্যাভেলেবল অপশন মানে ক্লায়েন্টকে ফিরিয়ে দেওয়া যাবে না ওকে যদি আমি মনে করেন সাপোজ $200 একটা কাজ পাইলাম সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেস যদি করে দেই সেক্ষেত্রে তো প্রবলেম নাই কিন্তু ক্লায়েন্ট যদি বুঝতে পারে তাহলে কি সেটা ক্লিয়ার এটাও তো ওয়ার্ডপ্রেসে করে দিই মানে কি মানে কাস্টমাইজ করে যদি করে দেন কাস্টমাইজ করে দেই কিন্তু আমি তো এখানে কোনো কোডিং করলাম না কিন্তু সেটাই যে কোডিং আমি করলাম না আসলে বেসিক্যালি এটা ডিপেন্ড অন ক্লায়েন্ট সো যে কিছু ক্লায়েন্ট বলবে যে আমার এটা থিম ডেভেলপমেন্ট করে দিতে হবে আমার থিম ডেভেলপ করে দিতে হবে কাস্টম থিম ডেভেলপ করে দিতে হবে বেসড অন মাই ডিজাইন সে ডিজাইন প্রোভাইড করবে আপনাকে বা এস্টিমেট টেমপ্লেট দিয়ে দিবে
আবার কিছু ক্লায়েন্ট বলবে আমার একটা ওয়েবসাইট দরকার, সে জানে না যে হোয়াট ইজ থিম ডেভেলপমেন্ট, হোয়াট ইজ পেজ টু HTML কনভার্সন, আর HTML টু বুটস্ট্র্যাপ কনভার্সন, আর হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। সে বলবে আমার একটা ওয়েবসাইট দরকার, ভাই আমার ওয়েবসাইট দেন। আপনি কি দিয়ে বানাই দিবেন, ইটস আপ টু ইউ। কোশ্চেনগুলো গেছে পাইছেন? কিভাবে চাইতে পারে, ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড করবেন। সো ইন মোস্ট কেসেস ক্লায়েন্ট আপনাকে সার্ভারে ইনভলভ দিবে। তো এই জন্য ডেভেলপার হিসেবে কাজ করতে গেলে আপনার নিজস্ব ডোমেইন থাকতে হয়। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট পাবেন যে সরাসরি আপনাকে বলবে যে আপনার নিজস্ব সার্ভারে আপলোড করে রাখেন ডেমো, যখন একবারে ফাইনাল হবে তারপর তার মেইন ডোমেইনে ট্রান্সফার করবে। কত কোশ্চেনটা শেষ হয়নি, অ্যানসার দেখি। হ্যাঁ, বুঝতে পারছি, এভাবে করবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ডোমেইন হোস্টিং দিয়ে দিবে, তো ওনার সার্ভারে কাজটা করবেন। আর এমন হতে পারে যে লাইক আপনার কাছে ক্ষেত্রেও নাই, তখন কি করবেন, কিনতে হবে না, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে আমি লোকাল হোস্টে কাজ করে আপলোড করে দেবো, লোকাল হোস্টে কাজ করেন, রেগুলার আপডেট দেন, শেষ। হ্যাঁ বলেন। কি কি ভার্সন নিছেন? প্যাকেজ নিবেন কোনটা? তো ফর নাও 1 GB সিম্পল একটা হোস্টিং নেন, একটা ভালো একটা রিলায়েবল নেন, ঠিক আছে? নাহলে যে সারা দিনের 18 ঘন্টা যাতে কি যে বলে সার্ভার ডাউন না থাকে এরকম। গোডরিতে আপনার যদি যাদের হোস্টিং বা ডোমেইন হোস্টিং লাগবে আপনারা আমাকে বলিয়েন, আমি রিফাত ভাই, আমাদের রিফাত ভাই ডোমেইন হোস্টিং এর বিজনেস করে নাকি, ওনারা আছে অনেক ডোমেইন হোস্টিং, ওনার মোটামুটি সার্ভিস অনেক ভালো, আর আমাদের স্টোরের জন্য কিছু ডিসকাউন্টও আছে। আই থিংক যে ওটা বেস্ট হবে আপনার জন্য। তো অন্য কথা দৌড়ানোর দরকার নেই, খরচটা পাবেন। সো যাদের লাগবে পার ইয়ারে অনেক টাকা দিতে হবে না, 2000 টাকা দিতে হবে পার ইয়ার, 2100 টাকা। কি আনলিমিটেড চান আপনি? কি লাইক সার্চ ইঞ্জিন তৈরি করতে যাচ্ছেন গুগলের মতো যে আমার আনলিমিটেড হোস্টিং লাগবে, সমুদ্রের মতো জায়গা নিয়ে বালতি অল্প পরিমাণ জায়গা ইউজ করতেছেন, এটা দরকার নেই। ফর নাও 1 GB হোস্টিং ইজ এনাফ। ওকে, 1 GB হোস্টিং ইজ এনাফ ডোমেইন। সো 1 GB হোস্টিং এর ডোমেইন সহ 2100 টাকার মতো চার্জ করবেন। সো আপনার যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি রিফাত ভাইয়ের মাধ্যমে আপনাকে অর্ডারটা করে দেবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। মানে কি এটা আপনার ক্লায়েন্টের? আচ্ছা এটা চেক আপনি, আমরা তো ক্লাসে বাইরে করতে পারি, অন্য একটা ব্যাচ কোড করতেছে। আচ্ছা বলেন লিংকটা বলেন, তাড়াতাড়ি বলেন। expire dot ed expired domain আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছি এক্সপায়ার্ড নাকি বায়ার। আচ্ছা ও তাড়াতাড়ি প্লিজ কাম ফাস্ট। ওকে